নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণেই আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা রহস্য উপন্যাস পাঠ করতে চলেছি। সেটি লিখেছেন অনিশ দেব, আর রহস্য উপন্যাসটির নাম হলো ক্ষুরধার খেলা। অনিশ দেব ক্ষুরধার খেলা নামক দুটি উপন্যাস লিখেছেন। আজ আমরা প্রথম উপন্যাসটি শুনব। আশা করছি এই টানটান রহস্যময় উপন্যাসটি আপনাদের ভালো লাগবে। মিলির হাতের মুঠোয় টেলিফোনের রিসিভারটা ধীরে ধীরে সাপ হয়ে যাচ্ছিল। বিষধর সাপ, কেমন পিছল ঠান্ডা। রিসিভার থেকে বেরিয়ে আসা প্যাঁচানো তারটা ওর ফর্সা হাতে আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, আর টেলিফোনে এইমাত্র শোনা কথাগুলো যেন সাপের বিষ। মিলির বুকের ভেতরটা পলকে নীল হয়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফোনের উপরান্তে লোকটা তখনও কথা বলছে, আর মাঝে মাঝে খসখসে গলায় হাসছে, চাপা হাসি। বেশ যেন মজা পেয়েছে। লোকটার কথাগুলো শুরু থেকে ভাবতে চেষ্টা করলো মিলি। একটু আগেই ড্রয়িং কাম ডাইনিং স্পেসের দেয়ালে টাঙানো কোয়ার্জ ঘড়িতে 4টের ঘন্টা বেজে উঠেছে মিষ্টি সুরে। সুনীতি পছন্দ করে এরকম সুরেলা ঘড়ি কিনেছে। ও গান বাজনা আর সুর ভীষণ পছন্দ করে। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই বেজে উঠেছে টেলিফোন। সামনেই সাজানো শোকেস, তার উপরে একপাশে লেসের কারুকাজ করা ঢাকনা দেওয়া নীল রঙের টেলিফোন। রিসিভার তোলার সময় মিলি ভেবেছিল সুনীতিরই ফোন। অফিস থেকে মাঝে মাঝেই ছেলে মানুষের মতো ফোন করেও, বলে, ম্যাডাম, ঘর ফাঁকা পেলাম, তাই টেলিফোনে একটু আদর করতে ইচ্ছে হলো। তারপর ছুড়ে দেয় চুমুর শব্দ, একেবারে যাতা। বিয়ের পর 2 বছর কেটে গেছে, তবু অসভ্যতা কমেনি। সে কথা বলে যদি মিলি কপট ধমক দেয় তাহলে আরও মুশকিল। নির্লজ্জের মতো হেসে সুনীত বলে, দোহাই তোমার, একটু চুপ করো, ভালোবাসি বাড়ে দে আমারে অবসর। ওর কথা ভেবেই রিসিভারে প্রথম কথা বলেছে মিলি। আর তখনই ওকে অবাক করে একটা অচেনা পুরুষ কণ্ঠ ফোনের প্রান্ত থেকে খসখসে চাপা গলায় প্রশ্ন করেছে, হ্যালো, চাঁদু আছে? চাঁদু? কে চাঁদু? আরও অবাক হয়ে মিলি জিজ্ঞেস করেছে, আপনি কত নম্বর চাইছেন? 309135। আশ্চর্য, নম্বর তো ঠিকই বলছে। একটু ইতস্তত করে মিলি বলেছে, নম্বর তো ঠিকই আছে, তবে চাঁদু নামে এখানে কেউ থাকে না। একটু থেমে আবারও বলেছে, আপনার বোধহয় ভুল হয়েছে। লোকটা এবার অবাক হলো, বলল, ভুল? কি বলছেন, এটা চাঁদুর ফ্ল্যাট না? না। মিলি বিরক্ত হয়ে বলল, আশ্চর্য, ওই তো গতকাল আমাকে এই ফোন নম্বরটা দিল। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার লোকটা বলল, ম্যাডাম স্ট্রিটে ওর ইলেকট্রনিক কম্পোনেন্টের বিজনেস আছে না? ওর পুরো নাম চন্দ্রকান্ত সেন, CK সেন। লম্বা, ফর্সা দেখতে, চোখে চশমা আছে, কোকড়ানো চুল। মিলি তখন হোঁচট খেয়েছে। শুধু নামটা ছাড়া আর সব কিছুই যে মিলে যাচ্ছে সুনীতের সঙ্গে। টেলিফোনে সে কথাই বলল, আপনি যা বলছেন সেগুলি সবই মিলছে, তবে নামটা ভুল হচ্ছে। ভুল? এবারে কথার ঢঙে সামান্য চাপা ব্যঙ্গ টের পেল মিলি। লোকটা সেই একই সুরে আবারও বলল, শুধু নামটা ভুল হচ্ছে? তো নামটা কি হবে শুনি? মিলি বলল, SK সেন, সুমিত কুমার সেন। আর তখনই হাসিতে প্রায় ফেটে পড়ল লোকটা। হাসছে তো হাসছেই, খসখসে গলায় অদ্ভুত হাসি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে মজার সুরে বলল, এখন এই নাম নিয়েছে বুঝি? কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে টেলিফোনের রিসিভারটা মিলির হাতের মুঠোয় ধীরে ধীরে একটা সাপ হয়ে যেতে শুরু করলো। ঠান্ডা, পিছল, বিষধর সাপ। এখন এই নাম নিয়েছে বুঝি, কথাটার মানে কি? মিলির বুকের ভেতরটা হঠাৎ যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করলো, আপনি কে কথা বলছেন জানতে পারি? মিলি তখনও নিজেকে সামলে নিতে পারেনি। নিচু গলায় কোনো রকমে বলল, আমি মিসেস সেন, সুমিতের স্ত্রী।
ও, চাঁদু বিয়েও করেছে? যেন আপন মনেই বলল লোকটা। ওর বিয়ের খবর তো বলেনি আমাকে। ও কখনো বিয়ে করবে ভাবিনি। মানে বিয়ে করাটা ওর পক্ষে একটু, মানে ও বিয়ে না করলেই ভালো করতো। মিলি বুঝতে পারছে ওর এখন পাল্টা প্রশ্ন করা উচিত। আপনি কে কথা বলছেন, সুনীতের সঙ্গে আপনার সম্পর্ক কি, বা এইরকম আরও অনেক প্রশ্ন। কিন্তু লোকটার কথার মধ্যে সম্মোহনের ছোঁয়া ছিল, যেন দুরন্ত কোনো সাপুড়ে বিষধর সাপ নিয়ে বেপরোয়া খেলা করছে। লোকটা জিজ্ঞেস করল, কদিন বিয়ে হয়েছে আপনাদের? মিলি টের পেল ও লোকটার বশে চলে যাচ্ছে ক্রমশ। ও আচ্ছন্ন গলায় বলল, 2 বছর। লোকটার গলা এবারে বেশ গম্ভীর হলো। কথার ঢঙে একটা মাস্টারি ভাব ফুটিয়ে এসে বলল, মিসেস সেন, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার শত্রু নই, বন্ধু। চাঁদুকে আমি বহুদিন ধরেই চিনি, সেই ছোটবেলা থেকেই। ওর অনেক গোলমাল আছে। মাঝখানে বেশ কয়েকবার ওর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। গতকালই পার্ক স্ট্রিটের ফুটপাতে ফ্লুরিজের সামনে হঠাৎ দেখা। ফোন নম্বর দিয়ে বলেছিল আজ 4টে নাগাদ ফোন করতে, কিন্তু কিন্তু বিয়ে করেছে বলেনি। আর আর নামটা যে পাল্টেছে তাও বলেনি। আমি আমি মানে কিছু বুঝতে পারছি না। মিলির গলার স্বর ভাঙছিল, মাথাটাও কেমন যেন টলতে শুরু করেছে। লোকটা শান্ত গলায় বলল, আপনি একটু সাবধানে থাকবেন মিসেস সেন। চাঁদুকে নিয়ে আরও অনেক কথা আপনাকে বলা উচিত, সাবধান করে দেওয়া উচিত, কিন্তু এখন অত সময় নেই। তাছাড়া চাঁদু হঠাৎ এসে পড়তে পারে। আমি পরে আপনাকে ফোন করব। আচ্ছা, তবে একটা কথা, আমি যে ফোন করেছি, আপনাকে এসব কথা বলেছি, চাঁদু যেন জানতে না পারে। এইবার লোকটার গলার স্বর খানিকটা শক্ত হলো। যদি আপনি ওকে এসব বলেন, তাহলে আমি ঠিক জানতে পারবো। আর কোনো দিন আমার ফোন পাবেন না। আপনার কপালে যা আছে তাই হবে। মিলি প্রায় কেঁদে ফেলল কথা বলতে গিয়ে। না না, বলবো না, কিচ্ছু বলবো না ওকে। প্রেম করে বিয়ে করেছেন? আচমকাই প্রশ্ন করল লোকটা। হ্যাঁ। মিলির বুকের ভেতরে বরফ জমছিল। তারই ওপরে পাগলের মতো হামানদিস্তে পেটাচ্ছিল কেউ। বিয়ের আগে কতদিন চিনতেন জাদুকে? বেশি দিন না, মাস 6। ও, সেজন্যই। লোকটা যেন আপন মনে কথা বলল। ঠিক আছে মিসেস সেন, মিছিমিছি ভয় পাবেন না। আমি আবার পরে ফোন করব, চাঁদু যখন বাড়ি থাকবে না তখন। তারপরেই ফোন রেখে দিল লোকটা। আর মিলি পাথরের মূর্তি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, ভাবতে লাগলো সুনীতের কথা। অবশেষে রিসিভার নামিয়ে রাখলো মিলি। তখনই চোখ পড়ল শোকেসের ওপরে দেওয়ালে টাঙানো বড় মাপের ছবিটার দিকে। সবুজে সবুজে ঢাকা এক ঘন জঙ্গল, তারই মধ্যে সূর্যের লুকোচুরি খেলা। এলোমেলো পত্রসজ্জার ফাঁক ফোকর দিয়ে আলোর নানা রকম রেখা ঢুকে পড়েছে ভেতরে। এই ছবিটা সুনীত কিনেছিল একাডেমি অফ ফাইন আর্টসের এক প্রদর্শনী থেকে। মিলির কাছে ব্যাপারটা মনে রাখার মতো, কারণ সেই প্রদর্শনীতেই ওর সঙ্গে সুনীতের প্রথম আলাপ। 2 বন্ধুর সঙ্গে মৃচ্ছকটিক নাটক দেখতে গিয়েছিল মিলি। শো শুরু হতে দেরি ছিল, তাই হাতে সময় আছে দেখে ঢুকে পড়েছিল আর্ট গ্যালারিতে। ছবি দেখে দেখে সময় কাটছিল, আর প্রত্যেকটা ছবির সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে নানা রকম মন্তব্য করছিল। জঙ্গলের এই ছবিটার সামনে এসে ঠাট্টা করে মিলি বলেছিল, এই দেখ, এই ছবিটার নাম জঙ্গল মে মঙ্গল। ওর 2 বন্ধু সুতপা আর দেবলীনা এই কথায় হেসে উঠতেই এক সুদর্শন যুবক আহত গলায় বলে উঠেছে, একজন শিল্পীর কাজ নিয়ে ঠাট্টা করছেন? ছেলেটির চেহারা বেশ ফিটফাট, ডান হাতে ঝোলানো ব্রিফকেস, চোখে চশমা। মিলি লজ্জা পেয়ে গিয়েছিল, ভেবেছিল এই লোকটাই শিল্পী নাকি। কিন্তু পরে কথাবার্তা সামান্য এগোতেই বুঝতে পেরেছে, না, শিল্পী নয়, তবে ছবির সমজদার। প্রথম আলাপেই ভারতীয় চিত্রকলার ওপর প্রায় 5 পৃষ্ঠা লেকচার দিয়ে ফেলেছিল সুনীত। ওর কথা বলার ভঙ্গি মিলির মনে দাগ কেটেছিল। 6 মাসে আলাপ যতই এগিয়েছে ততই অবাক হয়েছে মিলি।
ইলেকট্রনিক কম্পোনেন্টের ব্যবসা করে, বেশ বড় ব্যবসা। অথচ শিল্পী সাহিত্য সঙ্গীতে কি আশ্চর্য টান। ওকে নিয়ে নাটক সিনেমা দেখেছে সুনীত, গেছে গানের জলসায়, একসঙ্গে কত সময় কাটিয়েছে ওরা। পরিচয়ের যখন 5 মাস কেটে গেছে তখন মিলির মনে হয়েছে সুনীতের হাত ধরে ভালোবাসার পথ হাঁটতে হাঁটতে নানা অলিগলি পথ পেরিয়েও এত দূরে চলে এসেছে যে এখন আর ফেরার কোনো উপায় নেই, ফেরার কোনো মানেও হয় না। 6 মাসের মাথায় বিয়ে হলো ওদের। সুনীতের বাবা মা আত্মীয় পরিজন বর্ধমানের বাসিন্দা, বনেদি বড়লোক, নানা রকম ব্যবসা ওদের। ওদের বংশে সুনীতি প্রথম কলকাতায় থিতু হয়েছে, ব্যবসা করে বড় হয়েছে। অরবিন্দ সরণিতে ফ্ল্যাট কিনেছে। বিয়ের পর সেই ফ্ল্যাটেই 2 বছর কেটে গেছে মিলির। সেই ফ্ল্যাটে একটা নীল রঙের টেলিফোন আছে। একটু আগে ঠিক 4টের সময় সেই টেলিফোনটা বেজে উঠেছিল। আর একটা অচেনা লোক টেলিফোনে নানা কথা বলে মিলি সেনকে ভয় পাইয়ে পাথর করে দিয়েছে। চন্দ্রকান্ত সেন, CK সেন। সুনীতের সঙ্গে 2.5 বছর পরিচয়ে কখনো এই নামটা শোনেনি মিলি। বিয়ের সময় তারপরেও 2বার, মোট 3বার বর্ধমানে গেছেও, কিন্তু না, সেখানেও চন্দ্রকান্ত বা চাঁদু নামটা কানে আসেনি। তাছাড়া বিশেষ কোনো কারণ না থাকলে কেউ হঠাৎ হঠাৎ নাম পাল্টাবে কেন? তাছাড়া সুনীতের ব্যাপারে ওকে সাবধান করে দিতে চায় টেলিফোনের অচেনা ওই লোকটা। কেন? সুনীতকে কিসের ভয়? জঙ্গলে ছবিটার দিকে তাকিয়ে আনমনাভাবে এইসব কথা ভাবছিল মিলি। হঠাৎই মেঘের ডাকে চমকে উঠল। সামনের জানালা দিয়ে বাইরে তাকালো। 4 তলার এই সুদৃশ্য ফ্ল্যাট আকাশের অনেক কাছাকাছি। আকাশে বর্ষা শেষের মেঘ জমেছে, বৃষ্টি হতে পারে। ঠান্ডা বাতাস বইছে এলোমেলো। দূরে একটা অশ্বত্থ গাছ বাতাসে অস্থির হয়ে উঠেছে। রুমি, রুমি বলে ডাকতে ডাকতে জানলার শার্সিগুলো বন্ধ করতে লাগলো মিলি। রুমি বছর 10-এর কাজের মেয়ে। ছোট শোবার ঘরটাতে মেঝেতে চাদর বিছিয়ে ঘুমোচ্ছে এখন। ওর মা সকাল আর সন্ধেবেলা ঠিকে কাজ করে, ঘরদোর মুছে সাফ করে, বাসন মাজে, কাপড় কাচে। আর রুমি মাকে সাহায্য করে, সকলের ফাই-ফরমাস খাটে। সুনীত যখন বাড়ি থাকে না তখন রুমিই মিলির সঙ্গী, নইলে একা ফ্ল্যাটে সময় কাটাতে ভীষণ ভয় করত মিলির। মিলির ডাকে উঠে পড়েছিল রুমি। চোখ টলতে টলতে ড্রয়িং কাম ডাইনিং স্পেসে এলো। তারপর বৌদির ফরমাস শুনে বলল, মুখে একটু জল দিয়ে এক্ষুনি জানলা এঁটে দিচ্ছি। মিলি স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এমনকি রুমিকে কাজের কথা বলতে গিয়েও ওর গলা কেমন হোঁচট খেয়ে যাচ্ছিল বারবার। হঠাৎই ওর মনে হলো সুনীতের বইপত্রগুলো ঘেঁটে দেখলে কেমন হয়। তার মধ্যে কোথাও হয়তো পাওয়া যেতে পারে চন্দ্রকান্ত বা চাঁদু নামটা। ড্রয়িং স্পেসের বাঁদিকের দেওয়ালে সুন্দর ডিজাইনের দেওয়াল ক্যাবিনেট, হালকা ও গাঢ় বাদামি ল্যামিনেট প্লাস্টিকের আস্তরণের ওপর সুদৃশ্য পেতলের নব। এরই মধ্যে সুনীতের যত পছন্দের বইপত্র সাজানো রয়েছে। দুরু দুরু বুকে ওটার কাছে এসে দাঁড়ালো মিলি। ওর মুখ চোখ দেখে মনে হচ্ছিল বুককেসের পাল্লাটা খুললেই যেন একটা কেউটে সাপ ওর কপালে ছোবল পাড়বে। তেরচে নজরে রুমিকে একবার দেখল মিলি। বাচ্চা মেয়েটা আপন মনে কাজ করছে, সুতরাং পাল্লা খুলে শুরু হলো অনুসন্ধান। একটার পর একটা বই বের করে দেখতে লাগলো মিলি। বিয়ের আগে কেনা বইগুলোতে শুধু সুনীতেরই নাম লেখা, আর পরের বইগুলোতে ওদের দুজনের নাম। নামের নিচেই বছরের উল্লেখ রয়েছে। কি সুন্দর হাতের লেখা! মিলি বই ঘাঁটতে ঘাঁটতে একেবারে ডুবে গিয়েছিল। বইয়ের থাক ধরে ধরে নামিয়ে ফেলেছে মেঝেতে। কিছু বই রেখেছে পাশের খাটো টেবিলে। বইগুলো আবার ঠিক আগের মতো করে সাজিয়ে রাখতে হবে, নইলে সুনীত রেগে যাবে। নিজের সমস্ত জিনিসপত্রও সবসময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, সুতরাং কোন বইটা কোন তাক থেকে নামিয়েছে সেটা মনে মনে আউড়ে একরকম মুখস্থই করছিল মিলি। ঠিক তখনই ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল, ভোরের পাখির ডাক। মিলি চমকে গেল ভীষণভাবে। সুনীত কি ফিরে এলো অফিস থেকে? তাকালো দেয়াল ঘড়িটার দিকে, 4:45। এত তাড়াতাড়ি খুব একটা ফেরে না ও,
তবুও তাড়াহুড়ো করে বইগুলো আগের জায়গায় সাজিয়ে রাখতে লাগলো মিলি। বেল বেজে উঠল দ্বিতীয়বার। ও কিছু বলে ওঠার আগেই রুমি বেরিয়ে এলো রান্নাঘর থেকে, ছুটে চলে গেলে দরজা খুলতে। মিলি অসহায়ভাবে ব্যাপারটা দেখল। দরজা খুলতেই ঢুকলো সুনীত ঘরে। রোজকার মতো ব্রিফকেস মেঝেতে নামিয়ে রেখে মাথা ঝুঁকিয়ে জুতো মোজা খুলতে লাগলো। 8 মিনিট, তারপরই সোজা হয়ে ঘরের দিকে দুপা বাড়াতেই মিলিকে দেখতে পেল। মিলি তখন বুককেসের পাল্লা ঠেলে বন্ধ করে দিয়েছে ঠিকই, কিন্তু বেশ কয়েকটা বই এখনো টেবিলে আর মেঝেতে। সুনীতের ভুরু কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল, সুন্দর মুখে চোয়ালে রেখা শক্ত হয়ে উঠল। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? মিলি তক্ষুনি কোনো কথা খুঁজে না পেয়ে বোকার মতো হাসল। সুনীত ওর কাছে এগিয়ে এলো, টেবিল আর মেঝেতে পড়ে থাকা বইগুলোকে দেখলো একবার, তারপর বিরক্তভাবে বলল, সরো, আমি গুছিয়ে রাখছি। আমি বইগুলো একটু ঝাড়পোছ করে রাখছিলাম। কেঁপে যাওয়া গলার স্বর যতটা সম্ভব ঠিকঠাক রাখতে চেষ্টা করলো মিলি। রুমিকে লক্ষ্য করে বলল, তোর দাদাকে এক গ্লাস জল দে। সুনীত গম্ভীর মুখে বইগুলোকে তাকিয়ে গুছিয়ে রাখছিল। মিলি ইতস্ততভাবে ওকে সাহায্য করতে লাগলো। চুপচাপ সময় কাটছে। রুমি এক গ্লাস জল এনে দিল সুনীতকে। ওর জল খাওয়া শেষ হতে মিলি জিজ্ঞাসা করল, আজ তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল? সুনীত ছোট্ট করে বলল, মিলির মনে হলো কোথায় যেন তাল কেটে গেছে। টেলিফোনের লোকটার কথা ওর মনে পড়ছিল। ওর অনেক গোলমাল আছে, ও কখনো বিয়ে করবে ভাবিনি। বিয়ের আগে কতদিন চিনতেন জাদুকে? আমি যে ফোন করেছি, আপনাকে এসব কথা বলেছি, জাদু যেন জানতে না পারে। বইগুলো সব গোছানো হয়ে গিয়েছিল। রুমি খালি গ্লাসটা নিয়ে চলে গেছে রান্নাঘরে। সুনীত জামা কাপড় ছাড়তে শোবার ঘরে গেল। মিলি জানে ও এখন স্নান করবে, তারপর হালকা কিছু খাবে। খানিকটা আয়েশ করে ড্রয়িং স্পেসের সোফায় বসে ব্রিফকেস খুলে কাগজপত্র ছড়াবে টেবিলের ওপর। তারপর দেওয়ালের তাক থেকে ওর ব্যবসার কয়েকটা ফাইলপত্র নিয়ে মশগুল হয়ে যাবে ঘণ্টাখানেকের জন্য। আর সেই সময়ে মিলি টেপ ডেকে সুনীতের পছন্দসই গান চালিয়ে যাবে পরপর, আর একই সঙ্গে সুনীতের কাছে বসে টুকটাক কথা বলবে। সুনীত মজা করে এর নাম দিয়েছে বিজনেস উইথ প্লেজার। টেবিলে সুনীত যখন কাগজপত্র নিয়ে বসলো, তখন মিলি টেপ ডেকে সেদিন দুজনে দুলেছিনু বনে গানটা চালিয়ে দিয়েছে। সুনীত বউয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মিলি জানে এটা ওর প্রিয়তম গান। একটু পরেই লক্ষ্য করলো ওর চোয়ালের শক্ত রেখা কখন যেন নরম হয়ে গেছে। তখন মিলি ঠিক করলো আজ রাতে ভালোবাসাবাসির আগে ও সুনীতের সঙ্গে একটা মজার খেলা খেলবে, অষ্টোত্তর শতনামের খেলা। ওকে জানতেই হবে চাঁদুর অস্তিত্ব আছে কি নেই, অথবা কোনোদিন এই নামটার অস্তিত্ব সুনীতের জীবনে ছিল কি ছিল না। তারপর কাল যখন রহস্যময় সেই টেলিফোনটা আসবে, তখন টেলিফোনটা এলো দুপুর 2টোর কিছু পরে। মিলি ওদের শোবার ঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়েছিল। বারান্দার রেলিং বেশ চওড়া, তার উপরে কয়েকটা ছোট ছোট টবে পাতাবাহার গাছ, গাছের পাতায় নানা রঙের ছিটে। সেই এলোমেলো রঙের খেলা দেখছিল মিলি। বারান্দায় গ্রিলের বাইরে আকাশ মেঘলা, সকাল থেকেই এই রকম। এমন সময় টেলিফোনটা এলো। মিলি শোবার ঘরের মধ্যে দিয়ে হেঁটে এলো টেলিফোনের কাছে। পাশের ছোট শোবার ঘরের দিকে উকি মেরে দেখল রুমি ঘুমিয়ে পড়েছে। একটা বিচ্ছিরি ভয় জড়িয়ে ধরল মিলিকে। তবু কোনো অদৃশ্য চুম্বকের টানে ও রিসিভারটা তুলে কথা বলল। ও প্রান্ত থেকে গতকাল সেই খসখসে গলা শোনা গেল, মিসেস সেন, কেমন আছেন? মিলি প্রাণহীন গলায় উত্তর দিল, ভালো। আপনাকে ধন্যবাদ চাঁদুকে কিছু বলেননি বলে। মিলি চুপ করে রইল। আমি আজ আরও কয়েকটা কথা বলবো চাঁদু সম্পর্কে, আপনি মনটাকে একটু শক্ত করুন। বলুন। মিলি টের পেল ওর গলার স্বর অবাধ্য হতে চাইছে, আর বুকের ভেতরে শুরু হয়ে গেছে তুষারপাত। আপনি নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন চাঁদু চাঁদ খুব পছন্দ করে, বিশেষ করে পূর্ণিমার চাঁদ। সুনীত ভীষণ চাঁদ ভালোবাসে। অনেক পূর্ণিমার রাতে ওরা দুজনে অনেকক্ষণ ধরে বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে থেকেছে।
তাছাড়া সুনীতের কাছে ইলেকট্রনিক কম্পোনেন্টের আকর্ষণ যেমন, ঠিক তেমনই আকর্ষণ প্রকৃতির। পূর্ণিমার রাতে কখনো ওকে আপনার অস্বাভাবিক বলে মনে হয়নি? প্রাণপণে মনে করার চেষ্টা করতে লাগলো মিলি। ওদের শোবার ঘর আর বারান্দার মাঝে কোনো দেওয়াল বা দরজা নেই। আছে 3 ভাগ ভাগ করা স্লাইডিং পোলারয়েড প্যানেল আর টানা ভারী পর্দা। মনে পড়ছে পূর্ণিমার রাতে বারান্দা দিয়ে দেখা আকাশে যদি চাঁদ হাজির থাকে, তাহলে পোলারয়েড প্যানেলের ওপর পর্দার আড়াল দেয় না সুনীত। তখন চাঁদের আলো এসে পড়ে নরম বিছানায়। ওরা দুজনে কাছাকাছি হয়। চাঁদের আলোয় শুরু হয় শরীরের খেলা। সুনীতের ভালোবাসা তখন বাঁধ ভেঙে যায়, যেন পাগল হয়ে যায় ও। আর মিলির তখন আনন্দে মরে যেতে ইচ্ছে করে। এটা কি অস্বাভাবিক বলা যায়? আপন মনেই ভাবল মিলি। তারপর সংশয়ের ঘূর্ণি থেকে কোনো রকমে মাথা তুলে জবাব দিল, কি জানি, এক্ষুনি ঠিক মনে পড়ছে না। সাপ খেলানো সুরে আবার লোকটা বলল, এবার থেকে খেয়াল রাখবেন, টের পাবেন। পরশুর দিনই তো পূর্ণিমা। আচ্ছা, চাঁদু মাঝে মাঝে ট্যুরে যায় না? মিলি বুঝতে পারছিল না এবারে ধাক্কাটা ঠিক কোন দিক থেকে আসবে। ও বলল, হ্যাঁ যায়। শেষ কবে ট্যুরে গিয়েছিল আপনার মনে আছে মিসেস সেন? প্রায় মাসখানেক হবে। তবু তারিখটা ক্যালেন্ডারে একটু দেখবেন, আমি ফোন ধরে আছি। সুনীত মাঝে মাঝেই বিজনেস ট্যুরে যায়। দুর্গাপুর, ধানবাদ, উত্তরবঙ্গ, আসাম আর কখনো কখনো দিল্লি বা বম্বে। শুধু একবার হংকং গিয়েছিল বিয়ের আগে। সুনীত ট্যুরে গেলে ক্যালেন্ডারে তারিখে দাগ দিয়ে রাখে মিলি, লিখে রাখে ট্যুরের জায়গার নাম, আর হিসাব রাখে কটা দিন সুনীতকে ছেড়ে থেকেছে ও। তারপর ট্যুরের শেষে সুনীত ফিরে এলে ওর কাছ থেকে বাড়তি ভালোবাসা আদায় করে শোধ নেয়। সুনীতের নাম দিয়েছে লাভ ট্যাক্স। বলেছে, মিলি, এতদিন জানতাম শুধু ব্যবসার লাভের ওপর ট্যাক্স দিতে হয়। তখন মিলি হেসে উত্তর দিয়েছে, ও তো মশাই বাংলা লাভ, ও ট্যাক্স দিতে সবার দুঃখ হয়। আর আমার এই ট্যাক্সে যে ট্যাক্স দেয় আর যে নেয়, দুজনেরই আনন্দ। ক্যালেন্ডার দেখে মিলি বলল, গত মাসে 17 তারিখে ধানবাদ গিয়েছিল, ফিরেছে 20 তারিখে। তার মধ্যে কি একটা পূর্ণিমা পড়েছিল? হ্যাঁ, পড়েছিল। তার জন্য ক্যালেন্ডার দেখার কোনো দরকার নেই। মিলির স্পষ্ট মনে আছে, রাত্রিবেলা বিছানায় একা একা শুয়ে ও পূর্ণিমার চাঁদ দেখছিল। নিঃসঙ্গভাবে ছটফট করে কেটেছিল রাতটা। মিলি টেলিফোনে আলতো গলায় বলল, হ্যাঁ, 18 তারিখ পূর্ণিমা ছিল। চাপা হাসলো লোকটা। খুক খুক করে দুবার কেশি নিয়ে বলল, যা ভেবেছি তাই, সবটাই মিলে যাচ্ছে। মিসেস সেন, 20 তারিখের খবরের কাগজটায় একটা ছোট্ট খবর বেরিয়েছিল। ধানবাদের তোপচাচি লেকের জঙ্গলের কাছে এক তরুণীর ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গিয়েছিল। তার মানে কি বলতে চাইছে লোকটা? সুনীতের ধানবাদ ট্যুর, পূর্ণিমা, তরুণীর ছিন্ন ভিন্ন মৃতদেহ, এসবের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। মিলির কথায় উদ্বেগ এবার প্রকট। আতঙ্কও যেন উকিঝুঁকি মারছে একটু একটু। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই মিসেস সেন। লোকটার খসখসের স্বর কেমন ফিসফিসে শোনাচ্ছিল, যেন অস্পষ্ট প্রতিধ্বনি তৈরি হচ্ছে টেলিফোনের ভেতরে। তারপর একটু হাসলো, চাপা হাসি। বলল, আসলে ছোটবেলা থেকে চাঁদ দেখলে চাঁদু কেমন যেন হয়ে যায়। মনে আছে, পূর্ণিমার রাতে ওকে বাড়িতে ধরে রাখা খুব শক্ত ছিল। খেয়াল খুশি মতো মাঠে জঙ্গলে ঘুরে বেড়াতো। মানে ওর কোনো দোষ নেই, তখন তো আর কোনো জ্ঞান থাকে না ওর। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা সবাই ভেবেছিলাম বড় হলে এসব সেরে যাবে। মিলি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল। মাথাটা কেমন ঝিমঝিম করছিল। দেওয়ালে টাঙানো রহস্যময় জঙ্গলের ছবিটা ঝাপসা ঠেকছিল চোখে। মিসেস সেন, মিসেস সেন, কি হলো আপনার? শুনছেন তো? ক্লান্ত স্বরে মিলি বলল, শুনছি। তখন কাশলো লোকটা, থেমে থেমে বলল, আমরা ভাবলে কি হবে, চাঁদুর অসুখটা সারেনি। বছর 4 আগে আমরা 4 বন্ধু মিলে বাদুর এক বাগান বাড়িতে পিকনিক করতে গিয়েছিলাম। চাঁদুও ছিল আমাদের সঙ্গে। রাতে আমরা সেখানে থেকে গিয়েছিলাম।
সেটা অবশ্য পূর্ণিমার রাত ছিল না, বোধহয় পূর্ণিমা 3-4 দিন আগেই হবে। রাতে আমাদের একটু নেশা টেশা হয়ে গিয়েছিল, বুঝতেই পারছেন, পিকনিক তো। যাই হোক, রাত 12:30 নাগাদ হঠাৎ খেয়াল হলো চাঁদু আমাদের সঙ্গে নেই। ওর অসুখের ব্যাপারটা একমাত্র আমিই জানতাম, মানে জানি। তাই আসর ছেড়ে উঠে বাইরে বেরোলাম ওর খোঁজে। কিছুক্ষণ চুপ করে রইল লোকটা, তারপর আবার কথা বলল। বাইরে বেরোতেই দেখি চাঁদের আলোয় ভেসে যাচ্ছে বিশাল বাগান, বড় বড় গাছ সেখানে। এর মধ্যে কোথায় খুঁজবো ওকে? জোরে বাতাস বইছে, অন্ধকার গাছগুলো নড়ছে এদিকে ওদিকে। সত্যি বলতে কি মিসেস সেন, আমার কেমন যেন গা ছমছম করতে লাগলো। আর তখনই ওই অন্ধকার গাছপালার আড়াল থেকে একটা অদ্ভুত গর্জন ভেসে এলো। এরকম গর্জন আমি আগে কখনো শুনিনি, সিনেমাতেও না। আমার বুকের ভেতরটা হঠাৎই কেমন ঠান্ডা হয়ে গেল। আমি ছুটে ঢুকে পড়লাম বাড়ির ভেতরে, দরজায় ছিটকিনি এঁটে দিলাম। চাঁদুর জন্য কেমন ভয় করছিল আমার, ও বাইরে রয়েছে, যদি কিছু হয়। মিলির গলা দিয়ে এক টুকরো তীক্ষ্ণ শব্দ বেরিয়ে এলো, ভয়ের শব্দ। ও রিসিভার ধরা হাতটা যেন অবশ, আর রিসিভার চেপে ধরা পা কানটা গরম হয়ে গেছে আগুনের মতো। কেউ একটু একটু করে গলানো শীষে ঢেলে দিচ্ছে কানের ভেতরে। মিলির মনে হলো ওর পা দুটো অল্প অল্প কাঁপছে। ওর চাপা চিৎকারের টুকরোটা অবধারিত টেলিফোনের ও প্রান্তে পৌঁছে গিয়েছিল। কারণ লোকটা বলল, ভয় পাবেন না মিসেস সেন, এখন তো ভয় পেয়ে আর লাভ নেই। এখন আপনিই চাঁদুর একমাত্র ভরসা, আপনি ওকে সারিয়ে তুলতে পারেন। যাই হোক, শুনুন তারপর কি হলো। ভোরবেলায় বাড়ির দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। খুলে দেখি চাঁদু, চুল উস্কো খুস্কো, মুখে ক্লান্তি, ঠোঁটে হাসি। মিলির বুক ঠেলে স্বস্তি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। লোকটা হাসলো খোক খোক করে, তারপর বলল, সেদিনের বেলার দিকে কি কৌতূহল হওয়ায় আমি বাগানের ভেতরে ঢুকেছিলাম, অনেকটা ভেতরে। একটা লিচু গাছের গোড়ায় একটা কুকুর মরে পড়েছিল। জানোয়ারটার মাথাটা অক্ষত ছিল বলে চিনতে পেরেছিলাম, নইলে বাকি শরীরে যা অবস্থা, তাতে শুধু রক্ত মাংস ছাড়া আর কিচ্ছু চোখে পড়ে না। একেবারে ফালা ফালা করে শেষ করেছে। মিলি কোনো রকমে বলল, এসব কি বলছেন, আমি ঠিক বুঝতে পারছি না, কুকুরটাকে অমন করে মারল কে? লোকটা রহস্য করে বলল, সেটা আপনিই বলুন। আগের দিন ওই কুকুরটাকেই আমি বাগান বাড়িতে ঘোরাফেরা করতে দেখেছিলাম। একটু চুপ করে থেকে আবার বলল, গত মাসের 20 তারিখের খবরের কাগজ পড়ে আমার ওই কুকুরটার কথা মনে পড়েছিল। মিসেস সেন, আসলে পূর্ণিমার সময় ওর অসুখটা যে ভীষণ বেড়ে যায়। মিলি জিজ্ঞেস করল, এই অসুখের জন্য কোনো ডাক্তার দেখায়নি? না, দেখাতে রাজি হয়নি। অসুখের ঘোর কেটে গেলে ওর কোনো ঘটনাই আর মনে পড়ে না। আর ওর ধারণা হয়েছিল চাঁদু নামটার মধ্যেই কোনো গোলমাল আছে, মানে ওই চাঁদের ব্যাপারটার জন্য। সেজন্যই হয়তো নামটা পাল্টেছে। হাসলো বেশ জোরে, বলল, এমন বোকা, ভেবেছে শুধু নাম পাল্টালেই ওর অসুখ সেরে যাবে। লাইক্যানথ্রপি কি অত সহজে সারে? লাইক্যানথ্রপি? খানিকটা অবাক হয়ে অচেনা শব্দটা উচ্চারণ করে মিলি। এরকম কোনো অসুখের নাম তো কোনো জীবনেও শোনেনি। লোকটা হেসে বলল, আজ রাখছি মিসেস সেন, কাল আবার ফোন করব, কিন্তু মনে থাকে যেন চাঁদুকে কিছু বলবেন না, আর ওকে একটু নজরে নজরে রাখবেন। টেলিফোন রেখে দিল লোকটা। মিলির বুকের ভেতরে 100টা তীব্র ঝড় বেপরোয়া খেলা খেলছিল। ওর মন ঠিকঠাক কাজ করছিল না। ও ঝাপসা নজরে খানিকক্ষণ তাকিয়ে রইল জঙ্গলের ছবিটার দিকে। জঙ্গলটা কখনো বাদুর সেই বাগান বাড়ির বাগান বলে মনে হচ্ছিল, কখনো বা তোপচাচির জঙ্গল হয়ে যাচ্ছিল। এখন কি করবে মিলি? কি করা উচিত ওর? নিজেকে শান্ত করার জন্য কিছুক্ষণ চোখ বুজে রইল মিলি। তারপর ফ্রিজের কাছে এলো, ঠান্ডা জলের বোতল বের করে ঢকঢক করে খেলো খানিকটা। একটা বড় শ্বাস বেরিয়ে এলো বুক থেকে। বোতল রেখে ফ্রিজ বন্ধ করে চলে এলো শোবার ঘরে। নরম বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। আকাশের ঘোলাটে আলো এসে পড়ল ওর মুখে। এখন সবে 2:40। সুনীতের ফিরতে অনেক দেরি। ততক্ষণ কি ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখলে হয় না?
মিলির টান হাতটা এলিয়ে পড়েছিল সুনীতের বালিশের ওপরে। একটা প্রিয় ঘ্রাণ নাকে এলো মিলির। মনে পড়ে গেল কাল রাতের কথা, অষ্টোত্তর শতনামের খেলার কথা। রাত তখন প্রায় 11টা। ঘর অন্ধকার। শোবার ঘরের কাচের দেওয়াল পেরিয়ে দ্বাদশীর চাঁদের আলো এসে পড়েছে বিছানায়, ওদের গায়ে। আকাশে তাকিয়ে মনে হয় না সন্ধে পর্যন্ত সেখানে মাদল মেঘের খেলা ছিল। মিলিকে আলতো করে টেনে পাশ ফেরালো সুনীত। 2 হাতের চেটোয়ের মুখটা ধরে বলল, তোমাকে এখন একটা পুরনো কথা শোনাবো, প্রায় কয়েক লক্ষ বছরের পুরনো। কি? আমি তোমাকে ভালোবাসি বলে হাসলো শব্দ করে। মিলির নাকের ডগায়, চোখের পাতায় আর কপালে চুমু খেলো। বলল, আমার বিশ্বাস মানুষ যেদিন প্রথম ভাষা তৈরি করেছিল সেদিন থেকে তার প্রথম কথা ছিল এই 3টে পুরনো শব্দ। লক্ষ বছর ধরে ওদের ধার কমেনি, আসছে লক্ষ বছরেও কমবে না। এটাই হচ্ছে সুনীত সেনের প্রথম সূত্র। তোমার এরকম আর কি কি সূত্র আছে শুনি? অনেক, তবে এখন আর একটা সূত্রই বলবো। কি? চাঁদনি রাতে বিছানায় শুয়ে বেশিক্ষণ দূরে দূরে থাকতে নেই বলে মিলিকে একেবারে জাপটে ধরল সুমিত। ঠিক সেই মুহূর্তেই সুনীতের কাঁধের ওপর দিয়ে আকাশের চাঁদের দিকে চোখ পড়ল মিলির। টেলিফোনের লোকটার কথা মনে পড়ল, আর তখনই ওই ভালোবাসাবাসির মধ্যেই ওর ঠোঁট ছিঁড়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর শব্দটা, চাঁদু। চমকে উঠল সুনীত। ভালোবাসায় তাল কেটে গেল। মিলিকে সামান্য ঠেলে দিয়ে ভুরু কুঁচকে তাকালো। চাঁদু? চাঁদু মানে? মিলির বুকের ভেতরে একটা ধাক্কা মারল কেউ। কষ্ট করে হাসলো ও। বলল, চাঁদু নামটা তোমার কেমন লাগে? বিচ্ছিরি। ঠোঁট বেঁকালে সুনীত। জিজ্ঞেস করলো, হঠাৎ এই নামটা এই সময় তোমার মাথায় এলো কেন? চাঁদ দেখতে দেখতে। একটু থেমে আরও বলল, তাছাড়া অনেক অদ্ভুত সব ডাকনাম থাকে না, যেমন আমার নাম ছিল ভুন্তি, মান্তু, সুন্দরী। মিলির মনে হলো সুনীত আবার স্বাভাবিক হয়েছে, কারণ ওর মুখের শেষ নামটা শুনে বলল, এই শেষ নামটাই আমার সবচেয়ে পছন্দের। তোমার কি কি ডাকনাম ছিল? সে তো তুমি জানো, শুনু। তাছাড়া ছোটবেলায় বন্ধুরা সন্তু বলে ডাকত। আর কোনো নাম ছিল না? না। একটু চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, কেন এত নামের খোঁজ কেন? হাসলো মিলি। বলল, মেয়েদের সব কথাতেই কেন জিজ্ঞেস করতে নেই। বারে, বেশ মজা তো। হ্যাঁ মশাই, এটাই হলো মিলি সেনের প্রথম সূত্র। ওরা দুজনেই হেসে উঠল। তারপর সুনীত বলল, যাকগে, এসব বাদ দাও। আমার দ্বিতীয় সূত্রটা মনে আছে তো? ও বাবা, সে আর মনে থাকবে না? তাহলে আর দেরি করছো কেন? তারপর চাঁদকে সাক্ষী রেখে ওরা যা খুশি তাই শুরু করেছে। আনন্দে উথাল পাথাল মিলি তখন কিছুতেই টেলিফোনের লোকটার কথা আর মনে করতে পারেনি। কিন্তু এখন তো টেলিফোনের লোকটা সবচেয়ে বেশি সত্যি। লোকটার কথাগুলো কি সত্যি? সুনীতকে এই 2.5 বছরে ঠিকমতো চিনতে পারেনি মিলি। রুচিবান, সুদর্শন, সফল ব্যবসায়ী ওই যুবকের আড়ালে লুকিয়ে আছে এক অন্য পরিচয়। এই প্রশ্নটা যখন মাথায় এলো তখন মিলি চোখ পড়ল দেয়ালে টাঙানো একজোড়া ফটোর দিকে। ওর আর সুনীতের ছবি, একটা বিয়ের আগে তোলা, অন্যটা বিয়ের পরের। ওর মনে পড়ল লোকটার গতকালের কথা। ও কখনো বিয়ে করবে ভাবিনি। আচ্ছা, 20 তারিখের খবরের কাগজটা খুঁজে দেখলে কেমন হয়? ফটোজোড়ার খানিক নিচেই দেওয়াল কেবিনেট। তার নিচের খোলা তাকে জমানো রয়েছে পুরনো খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা আর দ্য স্টেটসম্যান। ওর মধ্যেই খুঁজে পাওয়া যাবে কি সেই দরকারি কাগজটা? কেবিনেটের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মিলি। তারপর দ্রুত হাতে খুঁজতে লাগলো 20 তারিখের খবরের কাগজ, বাংলা অথবা ইংরেজি। অনেক খোঁজাখুঁজির পর ইংরেজি কাগজটা পাওয়া গেল বটে, কিন্তু বাংলার হদিশ মিলল না। কে জানে, হয়তো রান্নাঘরের বা কোনো কেবিনেটের তাকে পাতার জন্য সেটা ব্যবহার করা হয়েছে, কিংবা রুমি ঘর ঝাড় দিয়ে ময়লা ফেলার কাজে লাগিয়েছে। সুতরাং ইংরেজি কাগজটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ল মিলি। তন্ন তন্ন করে খুঁজতে লাগলো তোপচাচির দুর্ঘটনার খবর।
কোথায় সেই ছোট্ট খবরটা? না, নেই। দ্য স্টেটসম্যান পত্রিকায় খবরটা বেরোয়নি। মিলি যখন খানিকটা অসহায়, তখনই ওর মনে পড়ল টেলিফোনের লোকটা শুধু খবরটার কথাই বলেছে, খবরের কাগজের নাম বলেনি। এখন আন্দাজে কোন খবরের কাগজে খুঁজবে ও? খানিকটা হতাশ হয়েই পুরনো কাগজের স্তূপ আবার গুছিয়ে রাখতে লাগলো মিলি। ঠিকঠাক করে গুছিয়ে না রাখলে সুনীত আবার এসে বিরক্ত হবে। হাতের কাজ শেষ হতেই মিলির মনে হলো লাইক্যানথ্রপি শব্দটার কথা। এরকম অদ্ভুত অসুখের নামও জীবনে শোনেনি। উঠে দাঁড়িয়ে বইয়ের তাকের কাছে গেল মিলি। বের করে নিল ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি। পাতা উল্টে গেল নির্দিষ্ট জায়গায়, চঞ্চল চোখে খুঁজল। না, নেই। অবশ্য না থাকাটাই স্বাভাবিক। কত কঠিন কঠিন অসুখ রয়েছে, তার সব নামই কি ডিকশনারিতে থাকে? মিলির মনে হলো কোনো ডাক্তার হয়তো এই অসুখের ব্যাপারে বলতে পারবে। ওদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর বোস সন্ধ্যে 6টার দিকে বিডন স্ট্রিটের চেম্বারে বসেন। ওকে ফোন করে জিজ্ঞাসা করলে কেমন হয়? ওদের পুরনো প্রেসক্রিপশন একটা ফাইলে গাঁথা থাকে। মিলি তারই একটায় চোখ ফুলিয়ে রেখে চেম্বারের নম্বরে ফোনটা করে। এখন দুপুর 3টের সময়। ডক্টর বোসের বাড়িতে ফোন করার কোনো মানে হয় না। ঠিক এই সময় টেলিফোনটা বেজে উঠতেই প্রায় আতকে উঠল মিলি। শাড়ির আঁচল দিয়ে মুখটা একবার মুছে নিয়েই তাড়াতাড়ি এগিয়ে এলো টেলিফোনের কাছে। ভয়ে ভয়ে রিসিভার তুলে বলল, হ্যালো। কে? ভূতি? সুনীত। পলকে সহজ হয়ে হাসল মিলি। এই সুনীত কখনোই জাদু হতে পারে না। কত উচ্ছল, কত সুন্দর। ইয়ার কি হচ্ছে? আমার আর নাম নেই? মিলি রাগের সুরে বলল। ঠিক আছে, নতুন করে শুরু করছি আবার। কে? মান্তু? সুনীত তখন মজা করে হাসছে। ইয়ার কি ছেড়ে কাজের কথা বলো, কেন ফোন করছো? বাবা, কি সিরিয়াস? আমিও তাহলে সিরিয়াস হই। একটু থেমে আবার বলল, এই শোনো, আজ সন্ধেবেলায় যখন ফিরবো তখন আমার সঙ্গে গৌতম থাকবে। ওর সঙ্গে একটা বিজনেস ডিল নিয়ে আলাদা কথা আছে। অফিসে সে কথা হবে না। তুমি খাবার দাবার কিছু ব্যবস্থা করো। আচ্ছা, কিন্তু তুমি ফিরছো কটায়? এই 6:30 7টা। কথাটা বলেই ফোন ছেড়ে দিতে যাচ্ছিল সুনীত। মিলি সেটা বুঝতে পেরেছিল, তাই তাড়াহুড়ো করে বলে উঠল, শোনো। কি? লাইক্যানথ্রপি কথাটার মানে জানো? অবাক হয়ে শব্দটা আওড়ালো সুনীত। লাইক্যানথ্রপি? তারপর বলল, না, এরকম বিদঘুটে শব্দ বাপের জন্মে শুনিনি। একটু থেমে আবার, তা তুমি এই বিদঘুটে শব্দ নিয়ে পড়েছো কেন? একটু অপ্রস্তুত হয়ে গেল মিলি। এতটা কৌতূহল না দেখালেই হয়তো ভালো হতো। ও সহজ সুরে বলার চেষ্টা করল, না, আমার এক ঘনিষ্ঠ আত্মীয়র একবার এই লাইক্যানথ্রপি হয়েছিল, একটা অসুখ। নির্ঘাত বিদঘুটে কোনো অসুখ। আচ্ছা, রাখছি। ফোন ছেড়ে দিল সুনীত। আর মিলি খেয়াল করল ওর ঘাড়ে গলায় কপালে ঘাম জমেছে, অথচ সিলিং ফ্যান দিব্যি ঘুরছে মাথার ওপরে। গৌতম আগেও মিলিদের বাড়িতে এসেছে। সুনীতের অনেক দিনের বন্ধু। কলেজে একসঙ্গে পড়তে ওরা দুজনে। গৌতমদের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ইলেকট্রনিক কম্পোনেন্ট বা টেলিভিশন, টেপ রেকর্ডার সব কিছুই ওদের ব্যবসার আওতায় পড়ে। সুনীতের ব্যবসা দাঁড় করাতে গৌতম কম মেহনত করেনি। বলতে গেলে কলেজ জীবনের এই বন্ধুকেই ও ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ব্যবসায় নামিয়েছে। ব্যবসা নিয়ে আলোচনার জন্য বা স্রেফ আড্ডা মারতে গৌতম কয়েকবার এসেছে এই ফ্ল্যাটে। ব্যাচেলার ফুর্তিবাজ ছেলে। সোফায় আরাম করে বসে চা খেতে খেতে কথা বলছিল ওরা তিনজনে। গৌতম সুনীতকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কি একটা বলছিল। হঠাৎই গৌতম মিলির দিকে তাকিয়ে বলল, বৌদি, আপনি ওকে বলে একটু রাজি করান, আমার কথা কিছুতেই শুনছে না। মিলি দেখল সুনীতের দিকে, জিজ্ঞেস করল, কি ব্যাপার? সুনীত চায়ের কাপে শেষ চুমুক দিয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, বাদ দাও তো, ও আমাদের বিজনেসের ব্যাপার। মিলি গৌতমকে বলল, সরি গৌতম দা, বিজনেসের মধ্যে আমি নেই। ও তো প্রায়ই আমাকে খোঁচা দিয়ে বলে মেয়েরা আবার ব্যবসা কি বুঝবে। হাসলো মিলি। গৌতমও হাসতে চেষ্টা করল। মিলি গৌতমকে দেখছিল। ময়লা রং, স্বাস্থ্য ভালো, চুল পাতলা, চোখ গভীর, একটু লাজুক ধরনের ছেলে।
মিলির সঙ্গে সহজ হতে ওর প্রায় 6 মাস লেগেছে, অথচ ওদের ব্যবসার কাজে ওকে প্রায়ই হংকং, সিঙ্গাপুর, জাপান, আমেরিকা উড়ে বেড়াতে হয়। কিন্তু ওর চেহারায় সেই আলগা ঠাটবাটের ছাপ পড়েনি। গৌতম চা শেষ করে সুনীতের কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে ধরালো। বার দুয়েক ধোঁয়া ছেড়ে বলল, সুনীত, আমার কথাটা শোন, তুই এই লটটা অর্ডার করিয়ে দে প্লিজ, নইলে আমার প্রায় 3 লাখ টাকার লোকসান হয়ে যাবে। তোকে কখনো আর বলবো না। সুনীত ফুরুকোচকে কিছুক্ষণ কি ভেবে বলল, এ হয় না, তোকে তো 3 দিন ধরে একই কথা বলছি, এরকম 2 নম্বরই আমি করতে পারবো না। আমাকে জিজ্ঞেস করে কি তুই মাল তুলেছিলি? এমনি কি হেল্প চাস বল, জান দিয়ে করব, আমি তোর কাছে গ্রেটফুল। মিলি চায়ের কাপে আনমনা চুমুক দিচ্ছিল। ডক্টর বোসকেও ফোন করেছিল 6টার সময়। উনি লাইক্যানথ্রপি অসুখটার ব্যাপারে কিছুই বলতে পারেননি। তখন পাশের ফ্ল্যাটের কেজরিওয়ালদের ফ্ল্যাটে গিয়ে বড় ডিকশনারিটা ধার চেয়েছে, পায়নি। না পাওয়াটাই স্বাভাবিক, কারণ কেজরিওয়ালদের 2 পুরুষ ধরে শেয়ার মার্কেটের শেয়ার কেনাবেচার ব্যবসা। সুনীতের মুখের দিকে তাকিয়েছিল মিলি, মুখের প্রতিটি রেখা খুঁটিয়ে দেখছিল আর শুনছিল 2 বন্ধুর কথা। গৌতম বিদেশ থেকে প্রায় 3 লাখ টাকার ইলেকট্রনিক কম্পোনেন্ট আমদানি করেছে। যে টিভি কোম্পানির কথা ভেবে কম্পোনেন্টগুলো আনিয়েছিল, তারা ইতিমধ্যে টিভির মডেল পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নতুন মডেলে গৌতমের কম্পোনেন্ট কোনো কাজে লাগবে না, সুতরাং গৌতমের মাথায় হাত। এখন ও নতুন খদ্দের পাবে কোথায়? সুনীতের সঙ্গে ওই টিভি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের খুব দহরম মহরম। সুনীত একবার বলে দিলেই ওরা গৌতমের মালটা কিনে নিতে পারে। চালু পুরনো মডেলের টিভি বাজারে 3-4 মাস রেখে তারপর নতুন মডেল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সুনীত বলতে রাজি নয়। ওর কথা হলো, একবার এরকম সুবিধা চাইলে আমাকেও তার বদলে কোনো সুবিধা ওদের দিতে হবে। ওদের সঙ্গে আমার এখন আর বিজনেসের লেনদেন নেই, তাহলে ফেভারটা ফেভার দিয়ে শোধ করব কেমন করে? গৌতম অনুনয়ের সুরে বলল, তুই 3 দিন ধরে এক গো ধরে বসে আছিস, বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? সুনীতকে চুপ থাকতে দেখে গৌতম মিলিকে বলল, বৌদি, আপনি মাইরি আমার লাস্ট ভরসা। মিলি হেসে বলল, আমি হেল্পলেস গৌতম দা, আর 1 কাপ চা চাইলে খাওয়াতে পারি, তবে। পাখির ডাক শোনা গেল, কলিং বেল বাজিয়েছে কেউ। রুমিকে ডেকে দরজা খুলতে বলল মিলি। তারপর সোফা ছেড়ে উঠে দেখতে গেল কে এসেছে। অচেনা একজন লোক দরজায় দাঁড়িয়ে, রুক্ষ চাউনি, এলোমেলো চুল, ইস্ত্রিবিহীন জামা প্যান্ট, চোখে কালো ফ্রেমের চশমা, সামনে 2টো দাঁত একটু উঁচু, তবে দেখে ধূর্ত বলেই মনে হয়। মিস্টার সেন আছেন? হ্যাঁ আছেন, আপনি? আমার নাম মণিময় পাত্র, উনি আমাকে চেনেন, আমি ওর অফিসের স্টাফ। ভেতরে আসুন। মিলি প্রায় পেছনে পেছনে ঢুকে পড়ল আগন্তুক। রুমি আবার চলে গিয়েছিল রান্নাঘরে। মিলি ভাবছিল মেয়েটাকে আর 1 কাপ চায়ের কথা বলবে কিনা, কিন্তু ঠিক তখনই সুনীত দেখতে পেল মণিময় পাত্রকে। পলকে বিরক্তির ছাপ পড়ে গেল ওর মুখে। চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালো ঝট করে। কি ব্যাপার, আপনি বাড়িতে এসেছেন কেন? মণিময় বিব্রতভাবে হাত কচলাতে লাগলো। মুখের ভাব একেবারে পাল্টে ফেলেছে। কোথায় উধাও হয়ে গেছে একটু আগের সেই রুক্ষ চাহনি, তার বদলে এখন গদগদ ভাব। আপনি আমার বাড়ির ঠিকানা পেলেন কোথায়? সুনীত ঠান্ডা গলায় জানতে চাইল। মণিময় আমতা আমতা করে উত্তর দিল, আগে রাগ করবেন না স্যার, বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিশ্বাস করুন, স্টোর থেকে একটা আইসিও আমি নিইনি। আমার বাড়ির ঠিকানা আপনি কোথায় পেলেন? এই হিমশীতল ঠান্ডা গলা কি সুনীতের? অবাক হয়ে ভাবল মিলি। মণিময় পাত্র বলল, অফিস থেকে জোগাড় করেছি স্যার, কিছু মনে করবেন না। আমি চোর নই, আমার ফ্যামিলিতে কখনো কেউ চুরি করেনি। ওই চুরির ব্যাপারে আমার নাম মিথ্যে জড়িয়েছে স্যার। সুনীত হাতে সিগারেটটা গায়ে জোরে গুজে দিল অ্যাস্ট্রেতে। তারপর বসে থাকা মিলি আর গৌতমকে পাশ কাটিয়ে পৌঁছে গেল মণিময়ের কাছে। ওর মুখে এতগুলো নিষ্ঠুর পেশি আগে কখনো মিলির নজরে পড়েনি। মিস্টার পাত্র, ব্যাপারটা এখন পুলিশ দেখছে, তারাই ঠিক করবে কে চুরি করেছে কে করেনি। আপনার ফ্যামিলিতে কেউ কখনো চুরি করেনি বলছেন, কিন্তু একজনকে তো সবসময় শুরু করতেই হয়।
হতে পারে আপনার ওপরই সেই দায়িত্বটা পড়েছে। একটু থেমে আবার বলল, হয়তোবা অন্য কারোর ওপরে, সেটা পুলিশকেই বের করতে দিন। এখন আমি আপনাকে যুধিষ্ঠির সার্টিফিকেট দিলেও পুলিশ মেনে নেবে না। সুনীতের চোখে মুখে রাগ থমথম করছে। মণিমাই মনোযোগ দিয়ে সুনীতের কথাগুলো শুনছিল, অপমানও হজম করছিল, আর একই সঙ্গে ওর মুখের নরম গদগদ ভাবটা পাল্টে যাচ্ছিল। সুনীতের কথা শেষ হতে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমাকেও তাহলে মুখ খুলতে হবে। আমিও কোনো লুকোনো খবর কম জানি না স্যার। আচ্ছা, নমস্কার। ব্যাঙ্গের চাহনি আর নমস্কার ছুড়ে দিয়ে চলে গেল মণিময়। মিলি উঠে গেল দরজা দিয়ে আসতে। ফিরে এসে সুনীতকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? সুনীত জঙ্গলের ছবিটার দিকে অন্যমনস্কভাবে তাকিয়েছিল। বলল, মণিময়বাবু আমার স্টোরের সুপারভাইজার। দিন 10 আগে স্টোরে চুরি ধরা পড়েছে। 30,000 টাকার আইসি চিপের হিসেব পাওয়া যাচ্ছে না। একটু থেমে বলল, তাই গত সপ্তাহে ওকে সাসপেন্ড করেছি। পুলিশ ব্যাপারটা তদন্ত করে দেখছে। এরপরই সন্ধ্যের সুর কেটে গেল। গৌতম চলে গেল একটু পরেই। যাওয়ার আগে মিলির সঙ্গে ঠাট্টা করে গেল, বলে গেল, বৌদি, আপনি আমার উকিল, দেখুন যদি ওকে নরম করে রাজি করাতে পারেন। মিলি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে বলেছে, সরি গৌতমদা, পাথরে মাথা কুটলে আমার মাথায় শুধু ব্যথা করবে, চেনেন না তো ওকে। গৌতম চলে যেতেই কাপ প্লেট অ্যাস্ট্রে সরিয়ে ড্রয়িং কাম ডাইনিং স্পেস গুছিয়ে ফেলল মিলি। তারপর রান্নাঘরে গেল রাতের খাবার ব্যবস্থা করতে। কিন্তু ওর মনে লাইক্যানথ্রপি শব্দটা তখনও খচখচ করতে লাগলো। রান্নার কাজ শেষ করে রুমিকে খেতে দিয়ে শোবার ঘরে এলো মিলি। দেখল ঘর অন্ধকার। সুনীত বাইরের বারান্দায় দাঁড়িয়ে গ্রিল আঁকড়ে ধরে তাকিয়ে আছে আকাশের দিকে, চাঁদের দিকে। ওকে দেখে হঠাৎ মিলির মনে হলো মন্দি কোনো মানুষ আকুলভাবে চাঁদকে কাছে পেতে চাইছে। ও বারান্দায় গেল, আলতো করে হাত রাখলো সুনীতের পিঠে। সুনীতের শরীর পলকের জন্য কেঁপে উঠল। কি দেখছো? জিজ্ঞেস করলো মিলি। সুনীত ওর দিকে তাকিয়ে হাসল, বলল, আকাশ দেখছি, চাঁদ দেখছি। বিনি পয়সায় এরকম সুন্দর দৃশ্য কোথায় পাবো বলো? মিলি ফস করে বলল, তোপচাচির লেক থেকে চাঁদ দেখতে দারুণ লাগে শুনেছি। কলেজে পড়ার সময় একবার বেড়াতে নিয়ে গিয়েছিল, আমি অবশ্য যাইনি। সুনীত কিছু বলল না, আবার চোখ ফেরালো আকাশের দিকে। ত্রয়োদশীর চাঁদের দিকে তাকিয়ে মিলির মনে পড়ল পরশু পূর্ণিমা। তুমি তোপচাচিতে গেছো কখনো? সুনীত ওর দিকে না তাকিয়েই বলল, না, যাইনি। তুমি তো গত মাসে ধানবাদ ট্যুরে গিয়েছিলে, তখন যেতে পারতে। সুনীত এবার তাকালো, ওর গলার স্বর শক্ত হলো। আমি বেড়াতে যাইনি, বিজনেস ট্যুরে গিয়েছিলাম। মিলির মধ্যে কেমন একটা জেদ চেপে গেল। ও বলল, তুমি আবার কবে ট্যুরে যাবে? একটু থেমে, মানে বিজনেস ট্যুরে? সামনের মাসে হয়তো যাব, দেখি। মিলির দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো সুনীত। ওর মাথার পাশ দিয়ে চাঁদ দেখতে পাচ্ছিল মিলি। সুনীত একটু গাঢ় গলায় জিজ্ঞাসা করলো, কেন, তুমি যাবে আমার সঙ্গে? টেলিফোনের লোকটার কথা মনে পড়ল। ওকে একটু নজরে নজরে রাখবেন। সুতরাং মিলি বলল, যদি যাই। নির্লিপ্ত গলায় সুনীত জবাব দিল, যেও। আবার কোথায় যেন সুর কেটে গেল, বুঝতে পারল না মিলি। ও বারান্দা ছেড়ে এলো ভেতরে। রুমিকে শুয়ে পড়তে বলে ডাইনিং টেবিলে ওদের খাওয়ার ব্যবস্থা করতে লাগলো। সে রাতে খেতে বসে চুপচাপ ওরা টিভি দেখল। তারপর শোবার আগে ঘর আবছা অন্ধকার করে শাড়ি ছেড়ে ম্যাক্সি পরে নিল মিলি। সুনীত বিছানায় চিত হয়ে শুয়ে, ডান হাত দিয়ে চোখ আর কপাল ঢাকা। মিলি টেপ ডেকে ওর পছন্দের রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিল। সুরেলা গলায় সুমিত্রা সেন গাইছিলেন, গোপন কথাটি রবে না গোপনে। 16 তারিখ দুপুরে টেলিফোন এলো আবার। ক্যালেন্ডারে নজর রেখেছিল মিলি। আজই পূর্ণিমা। ওর মনের ভেতরে এক অদ্ভুত টান ধরেছিল, যেন অসংখ্য বিনা তার অসহ্য টানে বাঁধা। আর একটা ভয়ঙ্কর হাত আচমকা আঙ্গুল পাকিয়ে টান মারছে সেই তারে। সুরের বদলে বিষ উঠছিল সেই ঝংকারে। গতকাল কোনো ফোন আসেনি। না, কথাটা ঠিক হলো না।
ফোন এসেছে কয়েকটা, কিন্তু যে ফোনের জন্য সারাটা দিন মিলি ছটফট করে অপেক্ষা করেছে সেই ফোন আসেনি। কেউ খসখসে চাপা গলায় বলেনি, হ্যালো মিসেস সেন, কেমন আছেন? আজ এখন বলছে, সেই একই স্বর, সেই একই রকম সম্মোহনের সুর। কালকের দিনটা যে কি সাংঘাতিক অবস্থায় কেটেছে মিলির, বুকের ভেতরটা কেমন ধরফর করছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মাঝে মাঝে, আর মাথা ঝিমঝিম করছিল। কাল আর পরশু রাতে অনেক খারাপ স্বপ্ন দেখেছে ও। মাঝরাতে হঠাৎ হঠাৎ করে জেগে উঠেছে, তখন বুকের মধ্যে কেউ পাথর ভাঙছিল, আর সারা শরীরে কুলকুল ঘাম। নিজের অজান্তেই ওর চোখ চলে গেছে আকাশের দিকে, সেখানে মেঘের আস্তরে ঢাকা মলিন চাঁদ ঢলে পড়েছে। তখন ঘুমন্ত সুনীতের দিকে তাকিয়েছে মিলি, খালি গা, পাশ ফিরে শুয়ে আছে, বুক ভর্তি লোম, হাতে পায়েও কম নয়। সুনীত বলে এগুলো নাকি পুরুষ সিংহের পরিচয়। এখন সেই পুরুষ সিংহের মাথার কোকড়া চুলে, মুখে, গায়ে মরা চাঁদের আলো এসে পড়েছে। দেখে মনেই হয় না এর কোনো অসুখ আছে। বিছানা ছেড়ে বাথরুমে গেছে মিলি, তারপর ঢকঢক করে এক গ্লাস জল খেয়ে আবার ঘুমানোর চেষ্টা করেছে। ছেড়ে ছেড়ে ঘুম এসেছে, সেই সঙ্গে দুঃস্বপ্ন। বাদু বাগান বাড়ির মাটিতে একটা অসহায় কুকুরকে দুটো হাত ছিন্ন ভিন্ন করছিল, আর তারপর দেখেছে তোপচাচির ভয়ঙ্কর ঘটনা। এইভাবে গত দুটো রাত বারবার ঘুম ভেঙেছে মিলির, শরীর অস্থির, গলা শুকিয়ে কাঠ। তারপর কাল সারাটা দিনও কেটেছে অস্থিরভাবে। সকালে কিংবা অফিসে বেরোনোর সময় সুনীতের সঙ্গে বেশি কথা বলেনি। সুনীতকেও কেমন অন্যরকম লাগছিল। মিলি চোখে চোখ পড়লেই নজর সরিয়ে নিতে চাইছিল, আর মাঝে মাঝে আর চোখে দেখছিল ওকে। রুমি মেয়েটা বেশ দেখতে, আর স্বভাবটাও ভারী মিষ্টি। কিন্তু হয়েছে কি মিলির, কাল সারাদিন খিটখিট করছে মেয়েটাকে, এমনকি রুমির মাকেও রেহাই দেয়নি। আজ সকালে সুনীত যখন অফিসে বেরোয়, তখন রোজকার মতো মিলি জানতে চেয়েছে কখন ফিরবে। সুনীত আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো বেশবাস দেখে নিচ্ছিল। মিলির দিকে না তাকিয়েই নির্লিপ্ত জবাব দিয়েছে, যখন ফিরি। মিলি আর কিছু জিজ্ঞেস করেনি। ওর মনের ভেতর অনেকগুলো খুন পোকা বাসা বাঁধছিল। গত দুটো রাত ওকে কি সুনীতের কাছ থেকে আরও দূরে ঠেলে দিয়েছে? সুনীতের ভালোবাসার ডাকে কেন সাড়া দিতে পারছে না ও? কেন? শাড়ির আঁচল দিয়ে বারবার মুখের ঘাম মুছছিল। কাকে বলবে ওর বিপদের কথা? এ কথা কি কাউকে বলা যায়? মিলির বাবা মা দাদা আছে যাদবপুরে, মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু মাকেও তো বলা যায় না এই অসুখটার কথা, অন্তত এখন। কি যে করা উচিত সেটা ভেবে ভেবে অস্থির হয়ে সময় কাটছিল মিলির। ঠিক তারই মাঝে এসেছে টেলিফোন। এই টেলিফোনের জন্য দুদিন ধরে মিলি অপেক্ষা করেছে। হ্যালো মিসেস সেন, কেমন আছেন? মিলির গলায় রবারের বল আটকে গেছে যেন, কোনো কথা বলতে পারল না ও। আবার ধন্যবাদ পাও না আপনার, আমাদের সুনীতকে মানে চাঁদুকে কিছু বলেননি বলে। একটু থেমে খসখসে হাসি, তারপর, যখন বলার সময় হবে আমি জানিয়ে দেব। গতকাল আপনাকে ফোন করতে পারিনি, একটা কাজে ফেসে গিয়েছিলাম। এই দুদিন অস্বাভাবিক কিছু নজরে পড়েছে আপনার? মিলি ইতস্তত করল কয়েক সেকেন্ড, তারপর বলল, না, তেমন কিছু টের পায়নি। আজ পূর্ণিমা মিসেস সেন। জানি, অবসন্ন গলায় বলল মিলি। আজকের রাতটাই ভয়ের, লাইকানথ্রপির ধরনটাই যে এরকম। এটা এটা কি অসুখ? প্রশ্ন করতে গিয়ে গলা কেঁপে গেল মিলির। ডিকশনারিতে তো এর নাম নেই। মজা পেয়ে চাপা হাসি হাসল লোকটা, বলল, ছোটোখাটো সাধারণ ডিকশনারিতে এর নাম পাবেন না, তবে বড় ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে শব্দটা আছে। লাইক্যানথ্রপিতে যে আক্রান্ত হয় তাকে গ্লাইক্যানথ্রোপ বলে। এটা এসেছে গ্রিক শব্দ লাইক্যানথ্রোপাস থেকে, সেটা আবার এসেছে লাইকোস আর অ্যানাথ্রোপাস থেকে। এই দুটো শব্দ জোড়া দিয়ে। লাইকোস মানে নেকড়ে, আর অ্যানাথ্রোপাস হচ্ছে মানুষ, নেকড়ে মানুষ, ওয়্যারউলফ। নেকড়ে মানুষ? বিড়বিড় করে বলল মিলি। মনে হলো ওর শির দ্বারা ক্রমশ নমনীয় হয়ে যাচ্ছে। এই সুদৃশ্য ফ্ল্যাট, রুমি, সুনীত,
সামনে জানলা দিয়ে দেখতে পাওয়া বাইরের আকাশ সবই কেমন অলীক হয়ে যাচ্ছিল। এক ভয়ঙ্কর অনুভবের মধ্যে ডুবে যেতে যেতে মিলি কোনো রকমে বলতে পারল, সুনীত নেকড়ে মানুষ? তার মানে? মিসেস সেন, মিসেস সেন, সব কথা বলল ফিসফিস করে। এতটা আপসেট হবেন না প্লিজ। এই লাইকানথ্রপি যাদের হয়, কোনো কোনো সময় তাদের শরীরে একটা পরিবর্তন দেখা দেয়, সাময়িক পরিবর্তন। তারা কিছুক্ষণের জন্য হিংস্র নেকড়ে হয়ে যায়। একটু থেমে আবার লোকটা বলল, পূর্ণিমার সময় অসুখটা বড্ড বাড়াবাড়ি রকমের হয়। আজ পূর্ণিমা। মিলি ঠোঁটের ফাঁক দিয়ে শব্দ দুটো আলতোভাবে বেরিয়ে এলো। হ্যাঁ, তবে ভয় পাওয়ার বিশেষ কিছু নেই, শুধু একটু সাবধানে থাকবেন আর কি। আর কি? ও যদি পূর্ণিমার চাঁদ না দেখে তাহলে ভালো হয়। একটু থেমে লোকটা আবার বলল, ছোটবেলায় চাঁদু প্রথম দিকে বেশ শান্তশিষ্ট চুপচাপ ছিল। একবার ওকে ওর মাসির কাছে রেখে ওর মা বাবা 4-5 দিনের জন্য কোথায় যেন বেড়াতে গিয়েছিল। ফিরে এসে দেখে চাঁদুর হাবভাব কেমন পাল্টে গেছে। সব সময় বায়না করছে, খিটখিট করছে, রেগে যাচ্ছে, হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে, আর খেপে গিয়ে জানোয়ারের মতো গলা ফাটিয়ে চিৎকার করছে। ওর মাসির সামান্য একটু মাথার দোষ ছিল, ঝগড়া করতো সব সময়। সকলে ভেবেছিল মাসির কাছে ওই 4-5 দিন থাকার সময় হয়তো দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা আর জানা যায়নি। তবে ওই 10 বছর বয়স থেকেই চাঁদুর স্বভাব একেবারে পাল্টে গেল। এরপর একটা মজার ব্যাপার হলো। একদিন বিকেলে ওদের বাড়িতে আমরা 3-4 জন বন্ধু মিলে গল্পগুজব করছি, খেলা করছি, চাঁদু কোথা থেকে একটা ছবির বই নিয়ে এলো। ছবির বই? হ্যাঁ, নানা জন্তু জানোয়ারের ছবি নিয়ে একটা গল্পের বই, তবে ছবি অনেক বেশি, লেখা কম। তা সেই বইয়ের মধ্যে একটা নেকড়ের ছবি ছিল। ছাইরঙা বিশাল নেকড়েটা পেছনের দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ছুটছে দূরের জঙ্গলের দিকে। ছবি দেখেই চাঁদু ভয়ে চিৎকার করে উঠল। সে চিৎকার আর থামে না। তারপর এক টানে বইটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ব্যাপারটা আমরা বেশ মজা পেয়েছিলাম। এরপর থেকে প্রায়ই আমরা চাঁদুকে ওই ছবিটা দেখিয়ে ভয় পাইয়ে দিতাম। ও চিৎকার করতো পাগলের মতো। ও ভাবতো নেকড়েটা ছুটে এসে ওকে খেয়ে ফেলবে। এখন বুঝতে পারি। মিসেস সেন, শুনছেন তো? হ্যাঁ, শুনছি। মিলির কথা আটকে যাচ্ছিল। ও ছোট্ট করে কেশে গলা পরিষ্কার করলো। এখন বুঝতে পারি মিসেস সেন, ওরকম মজা করাটা আমাদের উচিত হয়নি। যাই হোক, আমার মনে হয় ওই ছবির নেকড়ের কাল্পনিক ভয়ের সঙ্গে লড়াই করার জন্যই চাঁদু নিজেকে নেকড়ে বলে ভাবতে চেষ্টা করে। ধীরে ধীরে সেই ধারণাটা জমাট বেঁধেছে। তারপর একসময় ও লাইক্যানথ্রোপ হয়ে গেছে। আমরা ওর অসুখ সারানোর চেষ্টা করেছি, তবে সে সবই টোটকা, তেমন কোনো কাজ হয়নি। আর চাঁদু তো স্রেফ নাম পাল্টে নিয়েই ভেবেছে এতেই ওর অসুখ সেরে যাবে। লোকটা অনেকক্ষণ পরে হাসলো, বলল, তবে আপনার সুনীতবাবুর মানে চাঁদুর একটা ব্যাপার বেশ ভালো। ওর এই অসুখটা সবসময় দেখা যায় না। কয়েক মাস হয়তো অসুখে ভুগলো, তারপর বেশ কয়েক বছর হয়তো কিছুই হলো না। সেই জন্যেই আপনি এতদিন বোধহয় কিছু টের পাননি। আমার মনে হয় গত মাসের তোপচাচির ব্যাপারটা দিয়ে অসুখটা আবার নতুন করে শুরু হয়েছে। মিলি শুনছিল আর নিজেকে শক্ত করছিল। দাঁতে দাঁত চেপে চোয়াল শক্ত করে ও তাকিয়েছিল জঙ্গলের ছবিটার দিকে। এই জঙ্গলের মধ্যে একটা নেকড়ে আছে, মানুষ নেকড়ে। মিলির চোখের সামনে ছবির সূর্যটা যেন পূর্ণিমার চাঁদ হয়ে গেল, আর একটা অদ্ভুত হিংস্র প্রাণী জঙ্গলের গাছের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে লাগলো বাইরে। এই অসুখটার সময় ঠিক কি হয়, প্লিজ খুলে বলুন আমাকে। বলছি, উতলা হবেন না মিসেস সেন। লোকটা খসখসে গলায় আশ্বাস দিল বটে, কিন্তু তার সুরে কোনো প্রাণ ছিল না। অন্তত মিলির তাই মনে হলো। সুনীতের এই অসুখটা নিয়ে আমি অনেক খোঁজ খবর করেছি। 1930 সালে সাইকিক সেলফ ডিফেন্স নামে একটা বই বেরিয়েছিল। ডিওন ফরচুন ছদ্মনামে বইটা লিখেছিলেন ভায়োলেট ফার্থ। এই বইয়ে মানুষ নেকড়ের ব্যাখ্যা দিতে গিয়ে মিস ফার্থ বলেছিলেন, যাদের মন খুব শক্তিশালী হয় তারাই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কোনো প্রাণী সৃষ্টি করতে পারে।
অর্থাৎ তাদের চিন্তার ছায়ায় প্রাণ থাকে। মিস ফার্ট নিজেই একবার এরকম করেছিলেন। বিছানায় শুয়ে শুয়ে এক বন্ধুর কথা ভাবছিলেন। সেই বন্ধু তার খুব ক্ষতি করেছিল, তার শোধ নিতে নানা কথা ভাবছিলেন। তখনই আধো আধো ঘুমের ঘোরে হঠাৎ তার মনে পড়ে যায় স্ক্যান্ডিনেভিয়ার মানুষ নেকড়ের কিংবদন্তির কথা। তারপরে মনের সব বাঁধন ছিঁড়ে কেমন বেপরোয়া উদ্দাম হয়ে ওঠেন মিস ফার্ট। মনে হয় পেটের ভেতরটা টেনে ধরেছে কেউ, আর সঙ্গে সঙ্গে দেখতে পান বিছানায় তার ঠিক পাশেই গা ঘেঁষে বসে রয়েছে একটা বিশাল নেকড়ে। ভয় পেলেও মিস ফার্ট মাথা ঠান্ডা রেখেছিলেন। তিনি হুকুম করতেই নেকড়ে ছানাটা বিছানা থেকে নেমে যায়। তখন মনে হলো সেটা যেন একটা কুকুর হয়ে গেল। তারপর ঘরের এক কোণ দিয়ে সেটা বাইরে চলে গেল। এই ব্যাখ্যাটা আমার খুব একটা মনে ধরেনি মিসেস সেন। শুধু চিন্তা করে কোনো প্রাণী তৈরি করাটা সম্ভব বলে আজগুবি মনে হয়। তাছাড়া শুধু প্রতিশোধ নেওয়াই কি মানুষ নেকড়ের উদ্দেশ্য? তোপচাচির ওই মেয়েটা সুনীদের কি ক্ষতি করেছিল? বাদু বাগান বাড়ির ওই কুকুরটাও তো কোনো ক্ষতি করেনি। আসলে তখন ওর মনের ভেতরে একটা ভয়ঙ্কর রাগ কাজ করতে থাকে। হাতের কাছে যা পায়, যাকে পায় তাই দাঁত নোকে চিরে ফালা করতে থাকে। নিজের মনটা একটুও বসে থাকে না। তখন কি শরীরটা বদলে যায়? মিলি অবাক হয়ে লক্ষ্য করল ওর গলার স্বর এখন অনেক শান্ত, তার মধ্যে এতটুকু কাঁপুনি নেই। কারো কারো ধারণা শরীরটা সত্যিই বদলে যায়। লোকটার খসখসে স্বর যেন কোনো ষড়যন্ত্রীর। খুব ধীরে ধীরে কথা বলে সে। সাপুরের বাঁশির সুর মনে পড়ে যায় মিলির। সে বলতে থাকে, গায়ের চামড়া পুরো খসখসে হয়ে যায়, লোমগুলো পশুর মতো বেড়ে যায়, আঙ্গুলের নৌখো হয়ে যায় সাপদের মতো, মুখের ভেতরে দাঁতের চেহারাও বদলাতে থাকে। কুকুরের দাঁত দুটো আরও লম্বা হয়ে যায়, আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন একটা পাগল করা রাগ এই অদ্ভুত জানোয়ারটাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। তারপর সম্মোহিতের মতো প্রতিধ্বনি তোলে মিলি। পরশু রাতে দেখা সুনীতের রাগী মুখটা ওর মনে পড়ছিল। তারপর ঘণ্টাখানেক কি ঘণ্টা দুয়েক পর অসুখের ঘোর কেটে গেলে নেকড়ে মানুষটা আবার স্বাভাবিক মানুষ হয়ে যায়। অসুখের সময়কার প্রায়ই সব ঘটনা সে ভুলে যায়। সাধারণত 1 কি 2 মাস অন্তর এরকম হয়, এর চেয়ে ঘন ঘন হয় বলে কখনো শুনিনি। আবার একটু আগেই যা বললাম, কারো কারো বেলায় অসুখটা হঠাৎ সেরে যায়। মানে সেরে যায় বলে মনে হয়, আসলে ঘাপটি মেরে থাকে। লোকটা এবার সুর পাল্টে ফেলে। মিলিকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলে, মিসেস সেন, প্লিজ ঘাবড়াবেন না। আসলে অসুখটার ব্যাপারে যত জেনে রাখবেন ততই আপনার সুবিধে। আমি ওকে সারিয়ে তোলার কম চেষ্টা করিনি। এই অসুখ নিয়ে যতটা সম্ভব খোঁজ খবর করেছি, তবে ভেবেছিলাম ওর অসুখটা বুঝি সেরে গেছে। কিন্তু সেদিন ওর মুখের চামড়া, হাতের লোম, দাঁত আর নখ থেকে আমার সন্দেহ হয়েছিল। তারপরেও যখন বলল ধানবাদে ট্যুরে গিয়েছিল গত মাসে পূর্ণিমার সময়, তখনই আমি চমকে উঠেছি। কারণ ওই মেয়েটির খুনের খবর আমি পড়েছিলাম। সে সময়ে বাগান বাড়িটার সেই কুকুরটার কথা আমার মনে পড়ে গেছিল। মনে পড়েছিল চাঁদুর কথা। সুতরাং নতুন করে দেখা হওয়ার পরে ওর কথা শুনে, ওর চেহারা দেখে আমার সন্দেহ হয়। সেই রাতটা কিছুতেই আমি ঘুমোতে পারিনি। পরদিন বিকেলে আর থাকতে না পেরে ওকে ফোন করেছি। ফোনে ওকে সাবধান করে দিতে চেয়েছি, তখনই জানলাম চাঁদু বিয়ে করেছে, আপনি ওর স্ত্রী। একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটা, কিছুক্ষণ চুপ করে রইল। টেলিফোনের রিসিভারটা মিলিয়ে এত জোরে কানে চেপে রেখেছে যে ওর কান ব্যথা করছিল। রিসিভারটার হাত বদল করে এবার ডান হাতে ধরল, বলল, বলুন, শুনছি। এখন ওর অসুখের ব্যাপারটা আপনাকেই সামলাতে হবে। ওর লাইক্যানথ্রপি অসুখটা ঠিক কী ধরনের তা জানি না, ডিওন ফরচুনের মতো বোধহয় নয়। আর অসুখের সময় ওর চেহারা পাল্টে ভয়ঙ্কর হয়ে যায় কিনা তাও আমার জানা নেই। একটু থেমে শ্বাস টেনে টেনে বলল, জানতেও চাই না। এছাড়া আরও এক রকমের লাইক্যানথ্রপি হয়। এতে শরীরে কোনো পরিবর্তন হয় না, পাল্টে যায় মনটা। মানুষটা ভাবে যে সে একটা নেকড়ে হয়ে গেছে। প্রাচীন মিশরে পুরোহিত বা ওঝারা এরকম মানুষ নেকড়ে হয়ে অপরাধীকে সাজা দিত বলে শোনা গেছে।
সব দেখে শুনে আমার মনে হয়েছে চাঁদুর অসুখটা স্রেফ মনের অসুখ হলেই ভালো। আমার ধারণা আজ রাতেই আপনি সব টের পাবেন। আজকের রাতটা নিরাপদে কেটে গেলেই আর কোনো ভয় নেই। লোকটা হঠাৎই কাশল, গলার স্বর জোরালো করে বলল, আচ্ছা মিস সেন, এখন রেখে দিচ্ছি, কাল ফোন করে খবর নেব। তখন ঠিক করা যাবে এই অসুখের ব্যাপারটা চাঁদুর সঙ্গে খোলাখুলি আলোচনা করা যায় কি না। আপনাকে যত ডিটেলস বললাম ওকে কখনো এভাবে বলিনি। আচ্ছা রাখছি। লাইনটা কেটে দিল লোকটা। দেওয়াল ঘড়িতে সুর করে 4টে ঘন্টা বাজল। সুনীত ফিরবে হয়তো 6টা নাগাদ। এই 2 ঘন্টার মধ্যে মিলিকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজ যদি কোনো বিপদ হয় তাহলে আত্মরক্ষার জন্য কিছু একটা অন্তত ব্যবস্থা রাখা দরকার। কিন্তু কি ব্যবস্থা? এই ঘরে ও ঘরে পাগলের মতো পায়চারি করতে শুরু করলো মিলি। তারপর মনটাকে শক্ত করে রান্নাঘরে ঢুকলো। বাসনপত্র রাখার আধুনিক ক্যাবিনেট খুলে একটা বড় ছুরি বের করে নিল। বেশি ব্যবহার করা হয়নি ছুরিটা। রান্নাঘরে জানালা দিয়ে এসে পড়া আলোয় ঝকঝক করছে। বাঁ হাতে তর্জনী ছুরির ফলায় ঠেকালো মিলি। সঙ্গে সঙ্গে চাপা চিৎকার করে উঠল, উফ! ওর তর্জনীর ডগা ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। আঙ্গুলটা মুখে পুড়ে চুষতে চুষতে শোবার ঘরে এলো মিলি। ড্রেসিং টেবিলের আয়নায় ওর ছায়া পড়েছে। এই কি চেহারা হয়েছে ওর! চোখ বসে গেছে, চোখের কোলে কালি, কপালে সূক্ষ্ম ভাঁজ। তার ওপর ডান হাতে ধরা বিশাল ছুরিটা ওকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। আয়নার কাছ থেকে সরে এসে ছুরিটা বিছানার গদির নিচে লুকিয়ে রাখল মিলি। না, তোপচাচির ওই মেয়েটার মতো অসহায়ভাবে প্রাণ দেবে না ও, কিংবা বাদুর এই কুকুরটার মতো। আজ ওকে লড়াই করতে হবে একটা অসুখের সঙ্গে, একটা অমানুষের সঙ্গে। অতএব মিলি সুনীতের জন্য অপেক্ষা করতে লাগলো পূর্ণিমার রাতের জন্য। দেওয়ালে টাঙানো জঙ্গলের ছবিটা ওর চোখ টানছিল বারবার। সুনীত বাড়ি ফিরল খোশ মেজাজেই। তারপর রোজকার মতো জামা কাপড় ছেড়ে স্নান সেরে ফিরে এলো। মিলি রুমিকে নিয়ে ওদের চা জলখাবারের জোগাড় করছিল। সুনীত চেঁচিয়ে বলল, হানি, আজ বড্ড খিদে পেয়েছে, চটজলদি কিছু ব্যবস্থা করো। মিলি সাড়া দিল রান্নাঘর থেকেই। তারপর একটু পরেই ট্রে হাতে ঢুকে পড়ল ড্রয়িং স্পেসে। টেবিলে ট্রে নামিয়ে রেখে বলল, নাও। সুনীত সোফায় বসে বাংলা খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। ট্রের দিকে তাকিয়ে লোভীর গলায় বলল, বাবা, কি দারুণ ব্যাপার! পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলুর বড়া, চিড়ে ভাজা, তার সঙ্গে কফি। উফ, জিভে জল এসে যাচ্ছে মায়েরি। মিলি শাড়ির আঁচলটা ঠিকঠাক করে নিয়ে পাশের সোফাটায় বসে পড়ল। বলল, তোমার ব্যবসার ভাষা ব্যবসাতেই রেখে এসো, বাড়ি পর্যন্ত দয়া করে বই নিয়ে এসো না। খবরের কাগজ রেখে সুনীত আলুর বড়ায় কামড় দিয়ে চোখ কপালে তুলল। কোন ব্যবসার ভাষা? মিলি সুর টেনে চোখ মোটকে বলল, আহা, বোঝেনি যেন, ওই লাস্টের শব্দটা। মানে মায়েরি, তুমি জানো এটা কি দারুণ সুইট শব্দ? বেমিসাল, লাজাবাব, বইয়ের এরকম কত প্রশংসা আছে এই শব্দটায়। মিলি ভ্যাবাচাকা খেয়ে গিয়ে বলল, তাই? সত্যি? কোন বইতে আছে? ইয়েস। এক মুঠো চিড়ে ভাজা মুখে চালান করে চিবোতে চিবোতে জড়ানো গলায় সুনীত বলল, এটা তুমি পাবে সুনীত কুমার সেনের লেখা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি স্ল্যাং বইতে। বইটা বাংলার MA ক্লাসের পাঠ্য হয়েছে এবছর। চাপা গলায়, ছোট লোক বলে উঠে পড়ল মিলি। রান্নাঘরের দিকে যেতে যেতেই বলল, একটু নুন নিয়ে আসি, রুমি খাবারটা দেওয়া হয়নি, ভুলে গেছি। সুনীত খবরের কাগজটা টেনে নিয়ে মনোযোগ দিল আবার। একই সঙ্গে ওর মুখও চলতে লাগলো, চোয়ালও নড়তে লাগলো। মিলি নুনের ছোট্ট কৌটোটা হাতে করে ফিরে এলো। টিভি অন করে আবার এসে বসলো সোফায়। সুনীতকে দেখতে দেখতে বলল, কি ব্যাপার, তোমার আজ এত ফুর্তি? সুনীত কফির কাপে চুমুক দিয়ে বলল, সত্যি মেজাজটা বেশ হালকা লাগছে। জানো, গৌতমের প্রবলেম সলভ করে দিয়েছি। মিলি খুশি হলো, বলল, ভালো করেছো। পরশুদিন শুনেই আমার মন কেমন খারাপ লাগছিল। ওর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি বাড়ি নেই। তখন একটা কনফিডেন্সিয়াল চিঠি রেখে এসেছি।
বাড়িতে ফিরে চিঠিটা পেয়ে ও তাজ্জব হয়ে যাবে। মিলি স্বাভাবিক কৌতুক থেকেই জানতে চাইল, সেদিন আপত্তি করলে আর আজ হঠাৎ রাজি হয়ে গেলে? সুনীত কফি শেষ করে সিগারেট ধরালো, তারপর মিলির দিকে সিগারেটের প্যাকেটটা এগিয়ে ধরে চোখের ইশারা করলো। চলবে নাকি? মিলি কটমট করে তাকালো। তাড়াতাড়ি সিগারেটের প্যাকেটটা সরিয়ে নিয়ে সুনীত বলল, না, আসলে হঠাৎ করে টেলিভিউ টিভি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা হয়ে গেল। তখন গৌতমের কথা মনে পড়ে গেল, ও আমার ব্যবসার জন্য অনেক করেছে, তাই ফস করে রিকোয়েস্টটা করে বসলাম, আর এমডিও রাজি হয়ে গেল। মিলির ভালো লাগছিল, অথচ সেদিন সুনীতকে কি নিষ্ঠুর মনে হয়েছিল। ওর মুখে ফুটে উঠেছিল নতুন কয়েকটা অচেনা পেশি। টিভিতে একটি সুন্দরী মেয়ে মিষ্টি গলায় কী সব বলছিল, সেদিকে দেখতে দেখতে সুনীত বলল, তুমি টিভিতে একটা চাকরি নিতে পারতে। গৌতমের মাসতুতো বোন অ্যাপ্লাই করেছিল, পেয়ে গেছে। চিড়ে ভাজা খেতে খেতে মিলি বলল, আমার এই চেহারায়? সুনীত মিলিকে এই প্রথম যেন খুঁটিয়ে দেখল, পুরোপুরি খুশি হলো না। গলা পাল্টে জিজ্ঞাসা করল, এই কি হয়েছে বলো তো? মিলি বা হাতটা মুখে বুলিয়ে নিয়ে তাড়াতাড়ি উঠে বলল, কিছু না তো। আচ্ছা, তোমার ওই লাইকানথ্রপির মানে জানতে পারলে? মিলি চমকে উঠল ভীষণভাবে, আর একটু হলেই কফির কাপ পড়ে যেত হাত থেকে। সুনীতের হাত আর বুকের লোম দেখতে দেখতে ও বলল, না, জানতে পারিনি, আমাদের ডিকশনারিটাই নেই। সুনীত হাসল, বলল, শব্দটা শুনলেই কেমন হাসি পায়। মিলির মনে হলো সুরেলা মূর্ছনার মাঝে বেসুরো টান পড়েছে তারে, অথচ সুনীত সেরকমভাবে কিছুই বলেনি, কিছুই করেনি। সুনীত ব্রিফকেসটা চাইল মিলির কাছে। সিগারেটটা টেবিলের অ্যাশট্রেতে গুজে দিতে দিতে বলল, অফিসের সামান্য কয়েকটা কাজ আছে, দেখি চটপট সেরে নিতে পারি কিনা। মিলি ব্রিফকেসটা এগিয়ে দিল ওকে। রুমিকে ডেকে বলল জলখাবারের কাপ প্লেট সব নিয়ে যেতে। তারপর টিভিটা অফ করে লো ভলিউমে টেপ ডেক চালিয়ে দিয়ে চলে গেল বারান্দায়। কাল থেকে বৃষ্টি আর নেই, শুধু মেঘের আনাগোনা, বাতাস বইছে নরম গতিতে। মিলি গ্রিলের সঙ্গে মুখ লাগিয়ে দাঁড়ালো, যেন অদৃশ্য চুম্বকের টানে ওর নজর চলে গেল চাঁদের দিকে। গাঢ় নীল ভেলভেটের রাতে কপালে সোনালি টিপ, চাঁদ, আহা পূর্ণিমার চাঁদ ওকে দেখছে। অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছিল মিলি। স্মৃতিপথের নানা অলিগলি ওকে টানছিল। এইভাবে কতক্ষণ কেটে গেছে কে জানে। হঠাৎই কাঁধের ওপর একটা হাত রাখলো কেউ। চমকে উঠল মিলি। অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো ঠোঁট চিরে। এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। সুনীত। কিন্তু এ কোন সুনীত? একটু আগের দেখা সুনীত তো নয়। ওর ছায়াময় মুখে আবার দেখা দিয়েছে সেই অচেনা পেশিগুলো। মনের গহনে কোন সেফ ডিপোজিট ভল্টে মুখের হাসি খুশি ভাব জমা পড়ে গেছে। সুনীত ওকে কাছে টানলো, বলল, ওই দেখো। আঙ্গুল তুলে দেখালো চাঁদের দিকে। মিলির শরীরটা সামান্য শক্ত হলো। সুনীতের হাতে কি জোর! ওর ছোঁয়াও কেমন যেন রুক্ষ পাশবিক মনে হচ্ছে। সুনীত বলল, এই চাঁদ দেখেই কেউ মতিচন্দ্রিমা শব্দটা আবিষ্কার করেছিল। মিলি বলল, তারপরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। সুনীত আরও কাছে টেনে নিল ওকে, বলল, ভয় পাচ্ছ কেন? রুমি রান্নাঘরে রুটি বেলছে, আমি দেখে এসেছি। মিলি নিচু গলায় বলল, না, রুমির জন্য না। ওর বুকের ভেতরে হাতুড়ির শব্দ শুরু হয়ে গেল, প্রথমে আস্তে, তারপরে জোরে। সুনীত মিলিকে জড়িয়ে ধরে চুলের ঘ্রাণ নিল, আঙুলের আলতো ছোঁয়ায় আদর করল গালে। টেলিফোনের কথা মনে পড়ল মিলির। ও যদি পূর্ণিমার চাঁদ না দেখে তাহলে ভালো হয়, কিন্তু আর কিচ্ছু করার নেই। মিলি তো আর মেঘ হয়ে পূর্ণিমার চাঁদকে আড়াল করতে পারে না। ঘড়িতে মিষ্টি সুরে ঘন্টা বাজতে শুরু করলো। কটা ঘন্টা বাজলো? 8টা না 9টা? মনে মনে হিসাব করতে চাইল মিলি, পারল না। সুনীতের হাত এখন বেপরোয়া হয়ে ওর শরীরে যে কোনো বিপজ্জনক বাঁকের দিকে এগিয়ে চলছে।
কাঁধের ওপরে ওর নিঃশ্বাসের তাপ অনুভব করতে পারছে মিলি। চাঁদের আলোয় সুনীতের হাতের লোমের দিকে ও তাকিয়েছিল। লোমগুলো কি মাপে আরো বড় ও ঘন হয়ে উঠেছে, নাকি চাঁদের মায়াবী আলোয় চোখের বিভ্রম? হঠাৎই ভীষণ ভয় পেল মিলি। ওর শরীর কেঁপে উঠল থরথর করে। সুনীতের মুখটাও দেখার চেষ্টা করল। কোনো পরিবর্তন কি শুরু হয়েছে সেখানে? মিলি ধীরে ধীরে শোবার ঘরের দিকে এগোতে চেষ্টা করল। যদি একবারও বিছানার কাছাকাছি যেতে পারে তাহলে আত্মরক্ষার অস্ত্রটা ওর নাগালে চলে আসবে। তারপর আশ্চর্যভাবেই মিলির নতুন চেষ্টায় কোনো বাধা দিল না সুনীত। ওর মনটাও বোধহয় অন্ধকারের শোবার ঘরের বিছানার ছোঁয়া চাইছিল। চাঁদের আলো বাড়িয়ে এলোমেলো দুজোড়া পা কোনো রকমে চলে এলো শোবার ঘরে। আর তখনই মিলির মনে হলো সুনীতের ছোঁয়া আরও কর্কশ, আরও তীব্র হয়ে উঠেছে। ও সুনীতের মুখ দেখতে চেষ্টা করলো। মাথা পিছন দিকে সামান্য হেলিয়ে ও তাকালো সুনীতের আবছায়া মুখের দিকে। গ্রিলের ফাঁকে পূর্ণিমার চাঁদ, আর তার আলো বিছানায়, বালিশে, সুনীতের মুখেও। ওর ঠোঁটের ওপরটা কি অস্বাভাবিক ফুলে উঠেছে। বেড়ে ওঠা কুকুরের দাঁত কি মুখের ভেতরে আর জায়গা পাচ্ছে না, তাই ঠোঁট চিরে বেরিয়ে আসতে চাইছে? মিলির কান্না পেয়ে যাচ্ছিল। ঠিক তখনই সুনীত ওকে ঠেলে দিল। ওরা বসে পড়ল বিছানায়। মিলির গালে, ঠোঁটে, কপালে পাগলের মতো চুমো এঁকে দিচ্ছিল সুনীত। মিলি একবার ভাবল রুমের নাম ধরে ডেকে উঠবে কিনা, কিন্তু তাতেও যদি সুনীত না থামে, তাছাড়া কেউ কি বিশ্বাস করবে মিলির কথা, ওই অদ্ভুত অসুখের কথা? ওদের শৌখিন ফ্ল্যাটের শোবার ঘরটা পলকে তোপচাচির জঙ্গল হয়ে গেল। একই সঙ্গে বাবা মা দাদার কথা মনে পড়ল মিলির। ওর বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠল। শোবার ঘরে দরজা যে বন্ধ নেই সেটা এইমাত্র খেয়াল হলো সুনীতের। মুখে ছোট্ট একটা শব্দ করে ও দরজা বন্ধ করতে গেল। আর তখনই মিলি বিছানার গদির নিচে হাতড়াতে শুরু করলো। কোথায় গেল ছুরিটা? সুনীত দরজার কাছে পৌঁছতেই টেলিফোন বাজতে শুরু করলো। মিলি হাফধরা গলায় কোনো রকমে বলে উঠল, ফোন। সুনীত দরজায় ছিটকেনে দিতে দিতে বলল, বাদ দাও, বাজুক। না। মিলি এক ঝটকায় উঠে দাঁড়ালো। শাড়ির আঁচলটা ঠিকঠাক করতে করতে বলল, আমার একটা জরুরি ফোন আসার কথা ছিল বাড়ি থেকে। ঠিক সেই মুহূর্তে টেলিফোনের শব্দটা থেমে গেল। অন্ধকারেই হাসল সুনীত। অস্পষ্টভাবে ওর দাঁত দেখা গেল। বলল, যাক, বাঁচা গেছে। সুনীত যখন আবার মিলির খুব কাছে এসে দাঁড়িয়েছে, ওকে আবার জাপটে ধরেছে, তখনই দরজায় ধাক্কা শোনা গেল। একই সঙ্গে রুমি ডেকে উঠল, বৌদি, বৌদি, তোমার ফোন। সুনীত একটু থমকে গিয়েছিল। ও ভাবেনি রুমি রান্নাঘর থেকে এসে ফোন ধরবে। মিলি আচমকা ওর হাত ছাড়িয়ে প্রায় ছুটে গেল দরজার দিকে। চেঁচিয়ে বলল, দাঁড়া, ধরছি। আর পরক্ষণেই দরজা খুলে এক ছুটে সোজা টেলিফোনের কাছে। হ্যালো বৌদি, অজস্র ধন্যবাদ আপনাকে, মেনি মেনি থ্যাঙ্কস। আপনার কাছে আমি গ্রেটফুল। গৌতম। স্বস্তি দীর্ঘশ্বাস ফেলল মিলি। কয়েক সেকেন্ড সময় নিয়ে বড় বড় শ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। তারপর বলল, কেন গ্রেটফুল কেন গৌতম দা? এইমাত্র বাড়ি ফিরে সুনীতের লেখা একটা চিঠি পেয়েছি। আমার কাজটাও করে দিয়েছে, তবে লিখেছে আর কখনো যেন এরকম রিকোয়েস্ট না করি। সত্যি বৌদি, আমি একটা সাংঘাতিক বিপদ থেকে বেঁচে গেলাম। জানি আপনি ওকে বলেছেন বলেই কাজটা করেছে, নইলে যেভাবে আমাকে বারবার রিফিউজ করছিল। মিলি আলতো গলায় বলল, আমি কিছুই বলিনি, যা করার ও নিজেই করেছে। মাঝে মাঝে যেরকম গো ধরে বসে থাকে। জানি, সেজন্যই তো ওকে সাহায্য করার ব্যবস্থা করেছিলাম। বারবার রিফিউজড হয়ে আমার এমন রাগ হয়ে গিয়েছিল। ওকে বলেছি, আমাকে সর্বনাশের মধ্যে ডুবিয়ে তুই ফুর্তিতে থাকবি, সেটা হচ্ছে না। তারপর মাথায় যা এসেছে, যা খুশি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন বৌদি। শুধু শুধু একটা দিন আপনাকে টেনশনে ভুগিয়েছি। সেই মুহূর্তে মিলির মাথার মধ্যে কীরকম গোলমাল হয়ে যাচ্ছিল। ও মুখ ফিরিয়ে একবার দেখলো শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা সুনীতকে। তারপর টেলিফোনে বলল, আমি কিছুই বুঝতে পারছি না গৌতম দা।
বুঝতে পারছেন না? ওই যে চন্দ্রকান্ত সেন, চাঁদু, লাইক্যানথ্রপি, তোপচাচির খুন, এ সবই তো আমার বানানো গপ্প। তবে হ্যাঁ, তার জন্য নেকড়ে মানুষ নিয়ে একটু বইপত্র ঘাঁটতে হয়েছে। আপনাকে কদিন কীরকম ভয় পাইয়ে দিয়েছিলাম বলুন তো? ধরতে পেরেছিলেন যে পুরোটাই গাঁজাখুরি? গৌতম অট্টহাসি হেসে উঠল টেলিফোনের ওপারে। হাসতেই লাগলো, অনেকক্ষণ ধরে হাসলো। তারপর গলার স্বর পাল্টে খসখসে গলায় বলল, আপনার কাছে ক্ষমা চাইছি মিসেস সেন। চাঁদুকেও বলবেন আমাকে যেন ভুল না বোঝে। এটা স্রেফ একটা খেলা ছিল, মজার খেলা। মিলির চোখে জল এসে গেল পলকে। এর নাম খেলা? গৌতম কি বুঝতে পারছে সেই প্রথম টেলিফোন পাওয়ার পর থেকে মিলির দিন রাতের প্রতিটি মুহূর্ত কি অবস্থায় কেটেছে, কিভাবে বেঁচে থেকেছে ও? টেলিফোন রেখে সুনীতের দিকে ঘুরে তাকালো মিলি। ওই তো সামনেই দাঁড়িয়ে রয়েছে ওর প্রিয়তম পুরুষ। অথচ অজ্ঞাতকুলশীল টেলিফোন পেয়েই মিলি ধীরে ধীরে হেরে যাচ্ছিল সন্দেহের ঘুণ পোকার কাছে। সুনীতের কাছে ছুটে এলো মিলি, কাঁদতে কাঁদতেই জাপটে ধরল ওকে, ঠেলে দিল শোবার ঘরের ভেতর। সুনীত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কার ফোন? কাঁদছো কেন মিলি? সুনীতের একটা প্রশ্নেরও উত্তর দিল না মিলি। দরজায় ছিটকিনি তুলে দিয়ে ওকে জাপটে ধরে পেরে ফেলল বিছানার ওপরে। পাগলের মতো চুমু খেতে লাগলো সুনীতের মুখে, চোখে, নাকে, গলায়, বুকে। সুনীত ওর ডাকে সাড়া দিল। ওর লোমশ হাত আর বুকের স্পর্শে মিলির গায়ে কাটা দিল। ভালোবেসে আজ ওকে ছিন্ন ভিন্ন করে ফেলুক সুনীত। এই ফ্ল্যাটটা হয়ে যাক তোপচাচির জঙ্গল, আর আকাশ থেকে নির্লজ্জ চাঁদ যত খুশি দেখুক ওদের। চাঁদ যদি দেখে তাহলে ভালোবাসা আরও বেড়ে যাবে। ভালোবাসাবাসির মধ্যেই বিছানার গদির নিচে রাখা ছুরিটার কথা মনে পড়ল মিলির। অন্ধকারেই চোখ বুজে ঠোঁটে হাসল ও। ওর প্রিয়তম পশুর কাছ থেকে আর কখনো আত্মরক্ষার দরকার হবে না, কখনো না। মিলি তখন আনন্দে মরে যাচ্ছিল। শেষ করলাম আজকে অনিশ দেবের লেখা একটি রহস্য উপন্যাস, ক্ষুরধার খেলা। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে আসেন আজ, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেলে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।